ওকে, তো চলো আমরা প্রথমেই ক্লাসটা, যেহেতু আমি গুছিয়ে করাতে পছন্দ করি, আমি ক্লাসটা গুছিয়েই নিতে পছন্দ করি। তো প্রথমে দেখো, আমরা একটা চার্ট দেখব। এই চার্ট থেকে তোমাদের একটা সুন্দর আইডিয়া হবে, তাই না? শেষ মুহূর্তে আমি যদি গুছিয়ে না পড়তে পারি, এলোমেলো একটা দুইটা টপিক পড়ি, তাইলে কি আমার কোনো লাভ আছে? লাভ তো নাই। তো শেষ মুহূর্তে সব থেকে বেশি দরকার যে আমি কি পড়বো, কতটুকু পড়বো, কোনটা বাদ দিব সেটা জানা। ঠিক আছে? অনেক অনেক হাবিজাবি জিনিসপত্র এতদিনে পড়ছো, বাদ। সবকিছু এখন শেষ মোমেন্টে পড়া যাবে না। 100% মার্কস পাওয়ার জন্য প্রিপারেশন নেওয়া যাবে না। তবে 70% মার্কস পাওয়ার জন্য যদি প্রিপারেশন নেই, 70 মানে 70, সেটা 69 যেন কোনোভাবে না হয়। এই জন্য প্রতিদিন নিজেকে অ্যানালাইসিস করতে হবে, আমি কোন টপিক পড়বো, কোন টপিক বাদ দিব। ঠিক আছে? সো আসো এবার কয়েকটা টপিক বলে দিব, যে টপিক পড়া দরকার নেই ওই টপিক বাদ, সাথে সাথে বাদ। শেষ মোমেন্টে সিলেক্টিভ হইতে হবে। সব তো পড়ছই, মাথায় তো রাখতে পারো নাই, খাতায় আছে, ফোনের অ্যালবামে আছে, লাভটা কি হয়েছে? লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। মাথায় মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো পরমাণুর মৌলিক কণিকা, যেগুলো আমাদের ট্রিপল স্টার যেগুলো, ওগুলোই হচ্ছে বেশি বেশি মনে রাখবো। বাকি জিনিসপত্র গুলায় খায়া ফেলবা, যদি মাথায় থাকে ভালো, না থাকলে না হইছে। তো দেখো, পারমাণবিক মতবাদ, পরমাণু মডেল সমূহ, আইসো সম্পর্কিত তথ্য, এইসব হচ্ছে জন্মের আগে পড়ছো তোমরা। হ্যাঁ, এইসব জিনিসপত্র কখন পড়ছো? এইসব জিনিসপত্রগুলো জন্মের আগে পড়ছো, আর রিভাইজ করার কিছু নাই। আইসোটোপ, প থাকলে আইসোটোপ, দন্তে না থাকলে আইসোটোন হয়, র থাকলে আইসোবার হয়। এসব আর কতবার পড়বা? দরকার নাই। ঠিক আছে? কোয়ান্টাম সংখ্যা, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ইলেকট্রন বিন্যাসক কয়েকটা নীতি, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, এই যে বর্ণালী নীতি, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, 3 স্টার টপিক। দ্রব্যতা নীতি, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, এনার্জির বিভিন্ন আয়ন শনাক্তকরণ, এটা আসলে শর্ট সিলেবাসে নাই, তারপরে পড়তে হবে। জৈবযোগের আঙ্গিক বিশ্লেষণ দরকার নাই, ক্রোমাটোগ্রাফি দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই। শর্টকাট সমাধান, এটা তো শেখাবোই ক্লাসে। নিউক্লিয়ার বিক্রিয়া, এটা দরকার নাই। হ্যাঁ, যাদের বাদ দিতে বলবো সব বাদ দিয়ে দিবা। এর দরকার নাই। কেন দরকার নাই? কারণ এটা জানো তাই। এটা দরকার নাই, আগে পড়ছো তাই। মৌলিক কণিকা, এটা দরকার নাই, কেন? আগে পড়ছো তাই। সো আমি এটা রেখেছি এই জন্য, যেটা বাদ দেওয়া যাবে। ঠিক আছে? সো এই জিনিসপত্রগুলো কি? এই জিনিসপত্রগুলো বাদ। ওকে, তো এই জিনিসপত্রগুলো যদি বাদ হয়, তাইলে যে জিনিসপত্রগুলো পড়তে হবে সেগুলো আরো ভালো করে শিখতে হবে। চলো সেই জিনিসপত্রগুলো শেখাই একটা একটা করে। আর যখন স্ক্রিনে কোশ্চেন থাকবে, সবার আগে প্রত্যেকে উত্তর করবা। আমি কথা দিচ্ছি 2 ঘন্টা ক্লাস করলে এই দুটো চ্যাপ্টার ফিনিশ হয়ে যাবে। ওকে, ফাইন। তো একটা একটা করে প্রশ্ন আসবে, একটা একটা করে তোমরা সলিউশন করবা। আর আমি একটা কোশ্চেন সলভ করাবো, 10টা কোশ্চেন শেখাবো। দেখো, কোন আয়নটি আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক? আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক। ঠিক আছে? আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক মানে কি? আইসো মানে হচ্ছে সমান। আইসো মানে হচ্ছে সমান। আর ইলেকট্রনিক মানে কি? সমান ইলেকট্রন বিশিষ্ট, তাই না? ফাইন। এই কোশ্চেনটা সলভ করার আগে আমি কয়েকটা জিনিস শেখাবো এখানে, যাতে এই টাইপের সব কোশ্চেন তুমি সলভ করতে পারো। কয়েকটা জিনিস শেখাবো যাতে এই টাইপের সব কোশ্চেন সলভ করতে পারো। ঠিক আছে? কয়েকটা জিনিস শেখাবো, এই টাইপের আল্লাহর দুনিয়ার যত প্রশ্ন আছে সব সলভ করতে পারবা। দেখো, প্রথমে শেখাবো যৌগমূলকের ইলেকট্রন সংখ্যা। যৌগমূলকের ইলেকট্রন সংখ্যা বের করা শেখাবো। এরপর শেখাবো যৌগমূলকের যোজন ইলেকট্রন সংখ্যা। সব জায়গায় প্রশ্ন আসে এরকম। এরপর হচ্ছে যৌগমূলকের নিউট্রন সংখ্যা বের করা শেখাবো। ঠিক আছে? এই প্রশ্নগুলো সব জায়গায় আসে। তো দেখো, যৌগমূলক তো চিনো নাকি? SO4 2-। ঠিক আছে? SO4 2-। এর কয়টা ইলেকট্রন আছে? যেমন কিছুক্ষণ পরেই দেখবে এরকম প্রশ্ন, একটু পরেই আসতেছে। আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক কিছুক্ষণ পরেই আসতেছে। এই যে কয়টা ইলেকট্রন বিদ্যমান, এরকম প্রশ্ন কিছুক্ষণ পরেই আসতেছে। শেখাইতে দাও। আচ্ছা, যৌগমূলকের ইলেকট্রন সংখ্যা। এরপর CO3 2-। তারপর S2O3 2-, থায়োসালফেট। এই তিনটার ইলেকট্রন সংখ্যা বের করব। তাহলে কেমনে ইলেকট্রন সংখ্যা বের করব বলো তো?
কেমনে ইলেকট্রন সংখ্যা বের করব? ক্যালকুলেশন করে বলে ফেলো এই তিনটার ইলেকট্রন সংখ্যা কত। এগ্রিতে এখান থেকে একটা প্রশ্ন হবে এবার। সালফারের ইলেকট্রন কয়টা? সালফারের ইলেকট্রন কয়টা? সালফার ইলেকট্রন 16টা, অক্সিজেনের ইলেকট্রন 8টা ইনটু 4 আর -2 মানে কি +2, তাহলে 4 8 32 আর 16 আর 2 তার মানে কত? 50। দেখি অনেকেই কমেন্ট করা শুরু করে দিয়েছে, তার মানে কনসেপ্টটা তোমাদের জানা। CO3 2-, কার্বনের ইলেকট্রন 6টা, অক্সিজেনের ইলেকট্রন কয়টা? 8টা, 3টা অক্সিজেন আছে +2, তাহলে 3 8 24 আর 8 32। থায়োসালফেটটা তোমরা করো, আশা করতেছি তোমরা এটার উত্তর করে ফেলতে পারবা। থায়োসালফেট ঝটপট উত্তর করতে হবে, একটা শেখাবো আর একটা নিজেরা করতে হবে। ঝটপট ঝটপট করো। সালফারের ক্ষেত্রে 16 × 2, অক্সিজেনের ক্ষেত্রে 8 × 3 প্লাস 2, 16 2 32, 3 8 24 আর 2 26 আর 32, 26 আর 32 হচ্ছে 58। ঠিক আছে, এটা শেষ। এইবার আসো, এক্ষেত্রে কি পার্থক্য হবে? যোজন ইলেকট্রন বলেছে, এখানে বলেছিল যৌগমূলকের ইলেকট্রন, এখানে যোজন ইলেকট্রন। সেম এগুলোরই বের করব। SO4 2-, তারপর CO3 2-, এরপর S2O3 2-। চলো এবার বের করা শুরু করব। একটা করাই দিব, বাকি সবগুলো নিজেদের করতে হবে এবং সবাই কমেন্ট বক্সে অ্যাক্টিভ থাকবা। কমেন্ট বক্স চাপতে হবে, কমেন্ট বক্স চাপতে হবে, হাতে লিখতে হবে। ঠিক আছে, সাথে সাথে শিখে ফেলতে হবে। SO4 2-, এতক্ষণ ছিল সালফারের মোট ইলেকট্রন, এখন সালফারের কি নিব? যোজন ইলেকট্রন। সালফারের যোজন ইলেকট্রন মানে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন। যোজন ইলেকট্রন মানে কি? সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন কয়টা? ঠিক আছে, সালফারের জন্য কয়টা? সালফারের জন্য হচ্ছে 6টা, কারণ 3s2 3s2 3p4 3s2 3p4 এটাই হচ্ছে যোজন ইলেকট্রন। ঠিক আছে, যোজন ইলেকট্রন। ফাইন, তাহলে অক্সিজেনের জন্য 6টা, 2s2 2p4 ইনটু 4 প্লাস 2, তাইলে 424 আর 8 32। মোট ইলেকট্রন 50, যোজন ইলেকট্রন হচ্ছে 32টা। মোট ইলেকট্রন 50, যোজন ইলেকট্রন 32টা। ফাইন, এই তো অনেকেই পেরে যাচ্ছে। পরের দুইটা আমার আগে দেখি অ্যানসার করতে পারো কিনা। কার্বনের ক্ষেত্রে 2s2 2p2, তাহলে কার্বনের ক্ষেত্রে 4, অক্সিজেনের যোজন ইলেকট্রন কত? 6 ইনটু 3 প্লাস 2, 3 6 18 6 24। S2O3 2-, এটা তোমরা করবা। দেখি ঝটপট কে কে করতে পারো। থায়োসালফেট যৌগমূলকের যোজন ইলেকট্রন কয়টা? থায়োসালফেট যৌগমূলকের যোজন ইলেকট্রন কয়টা? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্নটা এসেছে, বেশ কয়েকবার এসেছে, এগ্রি জিএসটিতে আসার মতো প্রশ্ন। দেখি ঝটপট 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 অ্যানসার করতে হবে। 24 হয় না, এটা 24। আচ্ছা, কার্বোনেটেডটা লিখছো চটপট, তারপরে এই কোশ্চেনটা সলভ করবো, খুবই ইজি এটা। এর পরের কোশ্চেনটা কিন্তু একদম সেম টাইপের, পরের কোশ্চেনটা একদম সেম টাইপের। আচ্ছা, কয়েকজন ফাঁকিবাজকে কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি, ভাই আমিও পারি। মেহফুজ, তোমাদের মেহফুজ ভাই বস, সে শুধু বায়োলজি না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব পারে। এবং বলে রাখি তোমাদের মেহফুজ ভাই অনেক খাটতেছে আমাদের এই প্রজেক্টটা নিয়ে, অনেক অনেক ট্রাই করতেছে। সো মেহফুজ ভাইকে স্পেশাল থ্যাঙ্কস সবকিছু অ্যারেঞ্জ করার জন্য, একটা প্ল্যাটফর্মকে একত্রিত করার জন্য। ওকে ফাইন, 38 অনেকে উত্তর দিচ্ছ। ওকে, 38 অনেকে উত্তর দিচ্ছ, শেষেরটাও 32। আচ্ছা দেখি, সালফারের যোজন ইলেকট্রন 3s2 3p4, তার মানে 6টা, প্লাস সালফার কয়টা আছে? সালফার হচ্ছে 2টা আছে, 2 প্লাস অক্সিজেন 2s2 2p4, তার মানে অক্সিজেনের জন্য আবার 6 ইনটু 3 -2 মানে +2, তাহলে 6 2 12 3 6 18 12 30 32। যারা যারা 32 উত্তর করেছো তোমাদের সবার জন্য একটা করে কি উপহার থাকবে? একটা করে এই যে উপহারটা থাকবে, ঠিক আছে, এই মার্কারটা উপহার থাকবে। এটা একটা ছবি তুলে নাও, এটাই তোমাদের গিফট। যারা যারা সঠিক উত্তর করেছো, যেদিন দেখা হবে সেদিন সরাসরি নিয়ে নিও। ওকে ফাইন, তাহলে আমরা যৌগমূলকের যোজন ইলেকট্রন শিখে ফেললাম। ঠিক আছে, ছোট্ট করে পরের প্রশ্নটা দেখাবো। pH4 আয়নে কয়টা ইলেকট্রন বিদ্যমান? মনে মনে উত্তর করে ফেলো তো, গত বছর কিন্তু প্রশ্নটা আসছে। pH4+ আয়নে কয়টা ইলেকট্রন বিদ্যমান? ওটা কি আর এখন শেখাই দেওয়া লাগবে? বলো তো, pH4+ আয়নে যোজন ইলেকট্রন বলে নাই, শুধু বলছে ইলেকট্রন কয়টা। এইটা কি আর কোনো ব্যাপার? দেখো তো, যোজন ইলেকট্রন বলছে, যোজন ইলেকট্রন বলছে কয়টা ইলেকট্রন আছে, এটা কোনো ব্যাপার? তার মানে এই টাইপ থেকে প্রশ্নটা আসছে। তারপরে কোশ্চেন আবার আসতে পারে, রিপিট হইতে পারে, কোশ্চেনটা যোজন ইলেকট্রন দিয়ে আসতে পারে, আবার কোশ্চেনটা নিউট্রনও চাইতে পারে, কোশ্চেনটা আবার নিউট্রন সংখ্যা দিয়েও চাইতে পারে। হ্যাঁ, কোশ্চেনটা আবার নিউট্রন সংখ্যা দিয়েও চাইতে পারে, তাই না? ফাইন, এবার
আমরা শিখবো এই দুধ ভাত হয়ে গেছে, তাই না? এবার দুধ ভাত হয়ে গেছে প্রশ্ন, ফাইন। বলে ব্রিলিয়ান্ট প্যাকেট, যৌগমূলকের নিউট্রন সংখ্যা। তাহলে সেম এদের নিউট্রন সংখ্যা বের করব। ফাইন, এটা CO3 2- এবং S2O3 2-। ফাইন, এবার আসো নিউট্রন সংখ্যা বের করার জন্য নিউট্রন সংখ্যার কনসেপ্ট হচ্ছে ভর থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করতে হয়, ভর থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করতে হয়। তাইলে সালফারের নিউট্রন সংখ্যা কত? সালফারের নিউট্রন সংখ্যা হচ্ছে 16, অক্সিজেনের নিউট্রন সংখ্যা হচ্ছে 8 × 4। আর এই -2 কি করব? নিউট্রন সংখ্যার ক্ষেত্রে -2 যোগ করব, তাই না? -2 নিউট্রন সংখ্যার ক্ষেত্রে যোগ করব, কি করব? যোগ করব, তোমার মাথা করব, তাই না? -2 তো ইলেকট্রন, নিউট্রন সংখ্যার সাথে ইলেকট্রনের সংখ্যার সম্পর্ক কি? কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। যারা যারা বলছো আমার সাথে সাথে যোগ করব, তোমরা হচ্ছে সবাই এক একটা গাধা, না হলে গাধিনী। দেখো -2 হিসাব ইলেকট্রন সংখ্যার সাথে, নিউট্রন সংখ্যার সাথে কোনো হিসাব আছে? আমরা বের করব নিউট্রন সংখ্যা। তাইলে এখানে আর কিছুই হবে না, এখানে সর্বোচ্চ কি করতে পারো? একটা রসগোল্লা দিয়ে দিতে পারো। হ্যাঁ, তাহলে দেখো 16 আর 4 32, 32 আর 16 হচ্ছে 48। ঠিক আছে, ফাইন। এই যে সবাই পেরে গেছে, সবাই পেরে গেছে, ফাইন। CO3 2- চটপট আমার সাথে সাথে, CO3 2-, কার্বনের হচ্ছে 6, অক্সিজেনের 8 × 3 প্লাস একটা রসগোল্লা। হ্যাঁ, তাহলে 24 আর 6 30। থায়োসালফেটটা তোমরা নিজেরা করবা, ঠিক আছে? থায়োসালফেট তোমরা নিজেরা করবা। দেখি কে কে সঠিক উত্তর করতে পারো, দেখি কে কে সঠিক উত্তর করতে পারো। থায়োসালফেট তোমরা নিজেরা করবা, নিজেরা ঝটপট ঝটপট করো। আমার কথা শুনে কটকট কুটুস বলে, কটকট কুটুস। ওকে, ঝটপট কাজ করতে হবে, কাজ করতে হবে, প্রতিনিয়ত কনসেপ্ট শিখতে হবে। থায়োসালফেট যৌগমূলকের নিউট্রন সংখ্যা, চুপ ছিলাম। 56 লিখছে একজন বুদ্ধিজীবী, দুজন বুদ্ধিজীবী 56 লিখছে। আমারও জানা ছিল না, তোমাদের অ্যান্সার দেখে দেখে একটু শিখে নিলাম যাতে এটা আমি উত্তর করতে পারি। ওকে, কেউ একটু লিখে লিখে দাও, কত কত করে লিখতে হবে। 56 লিখে দিলে তো আর বুঝাইতে পারবো না। ভাগ্য ভালো যে আমি নিজেও পারতাম না, এটা একটু শিখে নিলাম। 48 লিখছে, আয় হাই, তাইলে কত লিখবো? 48 নাকি 56? দেখো দেখো, সালফারের ক্ষেত্রে নিউট্রন হচ্ছে 16 × 2, অক্সিজেনের ক্ষেত্রে 8 × 3, তারপর একটা রসগোল্লা, না? তাহলে 16 2 32 আর 3 24, 24 আর দেখো 16 2 32 আর 3 24, 24 আর 32 হচ্ছে 56। যারা যারা 56 উত্তর করেছে তোমাদের সবার উত্তর ঠিক আছে। তোমাদের সবার জন্য একটা এসির রিমোট গিফট থাকলো, ঠিক আছে? এসির রিমোট গিফট প্লাস করতে হবে। হাই, যারা 48 লিখছিলি তাদেরকে যদি পাইতাম না এইরকম করে একটা চটকানি দিতাম। এখন এইসব ছোট ছোট প্রশ্ন ভুল হয় কিভাবে? ক্লাস 1-এ ধারাপাত কিনে নিয়ে একের ঘরের নামটা শিখবা, যোগ বিয়োগ শিখবা। তাহলে আমরা 3টা টাইপ শিখে ফেললাম, টাইপ 1, টাইপ 1, টাইপ 2, আর এটা হচ্ছে টাইপ 3। এবং এগ্রি জিএসটির একটা কোশ্চেন পাস করে দিলাম, এখান থেকে একটা প্রশ্ন হবে, দেখো। এবং এটা যদি কনসেপ্টগুলো মাথায় রাখতে না পারো তাহলে হবে না, তাহলে হবে না। তাহলে বাবাকে বললো কিছু লোন টোন করে একটা রিক্সা কিনে দিতে, ঠিক আছে? বুঝছো? ওকে, এবার কথা হচ্ছে অনেকে এই জিনিসপত্রগুলো জানতা না, মাত্র শিখলা তো ভুল হয়ে যাইতে পারে। হ্যাঁ, বাসায় ভুল হয়ে যেতে পারে, তো একটু প্র্যাকটিস করো, 10 মিনিট প্র্যাকটিস করলে হয়ে যাবে। এবার এত বড় একটা অভিযোগ আছে, যারা ক্লাসে যুক্ত হয়েছো, আমরা 4টা প্ল্যাটফর্ম তো একত্রিত হয়েছি, তাই না? বন্দিপাশলা, RTDS, নেটওয়ার্ক এবং বায়োলজি কিলার্স। আমরা একটা ফ্রি প্রজেক্ট হাতে নিয়েছি টিচাররা। সো আমরা চাই পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থী, অনেকেই হয়তো টাকার অভাবে কোর্সে ভর্তি হতে পারে না, তাই না? সো তাদের কাছে ক্লাসটা পৌঁছে দিও, এতটুকুই রিকোয়েস্ট, যেন পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর কাছে ক্লাসটা পৌঁছে যায়। শেষ পরীক্ষা 22 এবং 23 শেষ পরীক্ষা হচ্ছে কৃষি গুচ্ছ পরীক্ষা। সো সবাই যাতে পাবলিকে চান্স পায়, সবার মা বাবার স্বপ্ন আছে পাবলিকে চান্স যেন তার সন্তান পায়, সেজন্যই আমরা কাজ করছি। সো আমাদের সাথে তোমাদেরও যদি কোনো কন্ট্রিবিউশন থাকে আমাদেরকে অনেক ভালো লাগবে। সো সেই কাজটুকু করো, এটাই রিকোয়েস্ট। চলো এবার একটা বিরাট কঠিন একটা প্রশ্ন আসবে স্ক্রিনে। আমার মনে হয় এই যে 1000 জন ক্লাসে আসো কেউ পারবা না এটা, আমি শিওর, আমিও পারি না এটা। PH4+ ফসফোনিয়াম আয়নে কয়টা ইলেকট্রন বিদ্যমান? 21-22-এ আসছে। খুব কঠিন প্রশ্ন, মানে পৃথিবীর সবথেকে কঠিন প্রশ্ন। তারপর একটু চেষ্টা করে দেখা যায়, তোমরা একটু চেষ্টা করো, আমিও একটু চেষ্টা করব, ঠিক আছে? ওকে, এটা পৃথিবীর সবথেকে কঠিন প্রশ্ন।
কমেন্ট বক্সে সবাই দেখি সি 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 লেখা শুরু করছো। এটা পৃথিবীর সব থেকে কঠিন প্রশ্ন। দেখো কিছুক্ষণ আগেও এটা পারতা না তোমরা, হ্যাঁ, আর এখন পেরে গেছো, আমার কোনো ক্রেডিট নাই। ভাইয়া যে শিখাই দিল, আমার কোনো ক্রেডিট নাই। সবার আগে উত্তর করতে হবে, সবাই উত্তর করতে হবে। PH4+, PH4+, এটা কি একটা যৌগমূলক, তাই না? এই যে এতক্ষণ ধরে এগুলো যে শিখাইলাম, এগুলো কি শিখাইলাম, কাদেরকে শেখাইলাম, এটা এখন উত্তর আসতেছে না। PH4+, তাহলে দেখো এটা একটা যৌগমূলক। যৌগমূলকের ইলেকট্রন সংখ্যা কেমনে বের করে? এটা কোনো প্রশ্ন? এগুলো কেন দেয় পরীক্ষায়? ফসফরাসের ইলেকট্রন হচ্ছে 15টা, হাইড্রোজেনের 1টা ইন্টু 4। এখন কিন্তু বলেছে ইলেকট্রন কয়টা, তাহলে -1, তাহলে 15 4 19 18। আচ্ছা আচ্ছা বাবারা, যদি এটা বলতো, বাবারা যদি বলতো যোজন ইলেকট্রন কয়টা, তাহলে বাবারা কি করতে তোমরা? দেখো তো, তাহলে বাবারা কি করতে তোমরা? এটা যদি যোজন ইলেকট্রন বলতো, ফসফরাসের জন্য কত? 3s2 3p3 5, তখন কি তোর 15 না? ফসফরাসের যোজন ইলেকট্রন হচ্ছে 5, হাইড্রোজেনের আছেই ব্যাটার 1টা, তোর আবার মানে যোজন ইলেকট্রন আবার কয়টা হবে? -1, তাহলে 5 আর 4 9, তখন হতো কত? 8 হতো তখন। এত সহজ প্রশ্ন? হ্যাঁ, 5 আর 4 9, 1 9 লিখলো কে? গিফট দিছে, গিফট কিন্তু ফেরত নিয়ে নিব। এত সহজ প্রশ্ন কেন লাগতেছে জানো? কারণ শিখাইছি তাই। ফাইন, এবার যদি বলতো নিউট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত দেখি তো, গাধার দল পারে কিনা। সবার আগে নিউট্রন সংখ্যা কত, তাইলে আমাদের এই টাইপটা পুরোপুরি শেষ। এই টাইপ থেকে আমাদেরকে আর কখনোই আটকাইতে পারবে না। নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা কত এটার? এখানে শিখাইলাম না, এই যে কাদেরকে শিখাইলাম এটা, তাদের উত্তর করো। এই প্রশ্ন কিন্তু এত সময় নিয়ে কেন শেখাচ্ছি? কারণ এই প্রশ্নটা পরীক্ষায় আসবে তাই। কৃতি সব সহজ প্রশ্ন আসবে, সব সহজ প্রশ্ন আসবে। আচ্ছা, তাহলে নিউট্রন সংখ্যা, ফসফরাসের জন্য নিউট্রন কত? ফসফরাস, ফসফরাস দেখো 31 15, তাহলে ফসফরাসের নিউট্রন হচ্ছে 16টা। ঠিক আছে, 16টা ফসফরাসের নিউট্রন হচ্ছে 16টা। আচ্ছা, তাহলে ফসফরাসের জন্য নিউট্রন হচ্ছে 16 প্লাস হাইড্রোজেনের নিউট্রন তো নাই, হাইড্রোজেনের কোনো নিউট্রন আছে? নাই, 0 প্লাস 0, রসগোল্লা প্লাস রসগোল্লা। উত্তর হচ্ছে 16। আশা করছি তোমরা বুঝে ফেলেছো। সো আমাদের কারেক্ট আনসার হচ্ছে 18। লাস্ট 30 সেকেন্ড আমরা প্রথমে বের করলাম যৌগমূলকের জন্য সরাসরি ইলেকট্রন, এরপর বের করলাম যোজন ইলেকট্রন সর্ববিস্তৃত স্তরে ইলেকট্রন দিয়ে, এরপর বের করলাম নিউট্রন সংখ্যা। খুবই সুন্দর সুন্দর কয়েকটা টাইপ। আশা করছি এই টাইপগুলো থেকে প্রশ্ন আসলে তোমরা অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার কিনা আমাকে বলো। এই কনসেপ্টটা বেশ কঠিন, অনেকে গুলায় ফেলে। একটু খেয়াল দেখো যে কখন যোজন ইলেকট্রন বলছে আর কখন ইলেকট্রন বলছে। সবাইকে ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে। না না না, নাইট্রোজেনের কোনো নিউট্রন নাই, নাইট্রোজেনের কোনো নিউট্রন নাই। ঠিক আছে, ফাইন, নাইট্রোজেনের কোনো নিউট্রন নাই ইনশাআল্লাহ। ফাইন ফাইন, এই তো সবাই বুঝে গিয়েছো। পরের কোশ্চেনে চলে যাব। জি ভাই ক্লিয়ার? ক্লিয়ার বলার সময় ফকফকা ক্লিয়ার, ঠিক আছে, ফকফকা ক্লিয়ার, কিন্তু শেয়ার করতে বললে পারুম না। বদমাইশ আসছ রে তোরা। বিকিরণগুলোর মধ্যে কোনটির শক্তি সবচেয়ে বেশি? আরেকটা কমন প্রশ্ন, শক্তি সব থেকে বেশি। এবার আসো আরেকটা জিনিস শেখাই, একটা সুন্দর জিনিস শেখাবো। সেটা হইতেছে একদম এক নিঃশ্বাসে মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, এক নিঃশ্বাসে মুখস্থ। মহা গামা রঞ্জন অতি, মহাগামা রঞ্জন অতি, দৃশ্যমান অবলা মের, অবলা মের রেডিও। কোনদিন শুনছো এইসব? মহাগামা রঞ্জন অতি, দৃশ্যমান অবলা মের রেডিও। ঠিক আছে, কোনদিন শুনছো এটা? ক্লাসে ঢুকলাম আর এমবি শেষ হলো, আমি ক্লাস শুরু করলাম আর আমার ভয়েস বন্ধ হয়ে গেল। এবার বোবার মতো ক্লাস নিব। মহাজাগতিক, গামা মানে হইতেছে যে গামা, গামা রশ্মি। হ্যাঁ, রঞ্জন মানে হচ্ছে এক্স রে রশ্মি, অতি বেগুনি মানে হচ্ছে আল্ট্রাভায়োলেট, দৃশ্যমান মানে হচ্ছে দৃশ্যমান। মুখস্থ করো মুখস্থ করো, মহাগামা রঞ্জন অতি, দৃশ্যমান অবলা মের রেডিও। সবাই এটা কমেন্ট বক্সে টাইপ করে ফেলো, টাইপ করে ফেলো, এটা মুখস্থ লাগবে। অনেক রকম প্রশ্ন আসে এটা থেকে, অনেক রকম। আরেকটা প্রশ্ন যেটা ফাঁস হওয়া প্রশ্ন, এরকম টাইপের প্রশ্ন আসবে। অবলা মানে অবলোহিত,
আয়ার, মেয়ের মানে হচ্ছে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ। রেডিও মানে হচ্ছে রেডিও বা বেতার, রেডিও ও বেতার তরঙ্গ। হ্যাঁ, আচ্ছা, এটা মুখস্থ করে ফেলো, মুখস্থ করে ফেলো। মহা গামা রঞ্জন অতি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও, মহা গামা রঞ্জন অতি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও। ঠিক আছে, 4টা পার্ট করবা, মহা গামা রঞ্জন অতি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও। ঠিক আছে, মুখস্থ লাগবে। এটা কেন লাগবে দেখো, 10টা কোশ্চেন এখান থেকে সলভ করতে পারবো। 10টা কোশ্চেন দেখো কি জিনিস, দেখো এটা সবার জন্য লাগবে। উপর থেকে যে নিচের দিকে যাচ্ছি, কি হইতেছে, ধপাস করে পড়ে যাচ্ছি, তাই না? উপর থেকে নিচের দিকে যাচ্ছি, লাভটা কি, ধপাস করে পড়ে যাচ্ছি। উপর থেকে নিচের দিকে তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু বাড়তেছে, এখানে তরঙ্গ দৈর্ঘ্য কম আর এখানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ঠিক আছে, কম বেশি। আচ্ছা ফাইন, তাহলে সবাই টাইপ করে ফেলো, মহাগামা রঞ্জনতি দৃশ্যমান অবলম্বের রেডিও, মহাগামা রঞ্জনতি দৃশ্যমান অবলম্বের রেডিও। 10টা কোশ্চেন কেমনে সলভ করবা সেটা একটু দেখো। কয়েকটা জন্মের আগে কিছু ইকুয়েশন শিখেছো না তোমরা তোমাদের জন্মের আগে? দেখো E is equal to hc divided by lambda, দেখেছো না? দেখেছো। E is equal to h nu, দেখেছো না? দেখেছো। nu is equal to c divided by lambda, দেখেছো না? দেখেছো। দেখবা না কেন? দেখবা না কেন? তাহলে E এর সাথে ল্যামডার কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। E এর সাথে নিউ এর কি সম্পর্ক? সমানুপাতিক। নিউ এর সাথে ল্যামডার কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। তাইলে বাবারা দেখো, E এর সাথে ল্যামডার সম্পর্ক, শক্তির সাথে তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক ব্যস্তানুপাতিক, ফ্রিকোয়েন্সির সাথে তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক ব্যস্তানুপাতিক, আর শক্তির সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক সমানুপাতিক। বাবারা দেখো, বাবারা দেখো, এগুলো জন্মের আগে শিখেছো এগুলো। তাইলে তরঙ্গ দৈর্ঘ্য যেখানে বড় সেখানে শক্তি কম, তরঙ্গ দৈর্ঘ্য যেখানে বড় সেখানে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কম, যেখানে শক্তি বেশি সেখানে কম্পাঙ্ক বেশি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যেখানে বেশি সেখানে শক্তি ফ্রিকোয়েন্সি দুইটাই কম, তরঙ্গ দৈর্ঘ্য যেখানে কম সেখানে শক্তি আর ফ্রিকোয়েন্সি বেশি। তাহলে এবার বলো, এখানে তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয়ে থাকে, কম হয়ে থাকে, তাইলে এখানে ই বেশি, এখানে নিউ বেশি। এখানে যদি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়ে থাকে তাইলে শক্তি কম, ফ্রিকোয়েন্সি কম। বোঝা গেল? উপর থেকে নিচের দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকে, উপর থেকে নিচের দিকে গেলে শক্তি কমতে থাকে, উপর থেকে নিচের দিকে গেলে ফ্রিকোয়েন্সি কমতে থাকে, নিচের থেকে উপরের দিকে গেলে শক্তি বাড়তে থাকে, নিচের থেকে উপরের দিকে গেলে ফ্রিকোয়েন্সি বাড়তে থাকে, নিচের থেকে উপরের দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কমতে থাকে। এইবার আসো, সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার? রেডিও বা বেতার। সব থেকে বেশি শক্তি কার? মহাজাগতিকের। সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি কার? মহাজাগতিকের। এইবার আসো আসল খেলায়। জিনিসপত্রগুলো তো বুঝে ফেললাম, তাই না? জিনিসপত্রগুলো তো বুঝে ফেললাম। বুঝে যদি ফেলো তাইলে এবার চলো কোশ্চেন সলভ করি। শক্তি সব থেকে বেশি, শক্তি সব থেকে বেশি। ঠিক আছে, ফাইন। এবার শক্তি যদি সব থেকে বেশি হয় তাহলে উপরের দিকে যে আছে, উপরের দিকে যে আছে, ঠিক আছে, উপরের দিকে কে আছে দেখো তো? মহা গামা রঞ্জন অতি, দেখো মাইক্রোওয়েভ নিচে, ভিজিবল নিচে, ইনফ্রারেড আয়ার নিচে। তাহলে কোনটা সবার উপরে আছে? যেটা সবার উপরে আছে সেটারই তো শক্তি বেশি হবে। যেটা সবার উপরের দিকে আছে সেটা শক্তি সব থেকে বেশি হবে। যেটা তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তাই না? যেটা তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তাহলে মহা গামা রঞ্জন অতি পেয়ে গেছি। এই যে উত্তর। এটা তরঙ্গ দৈর্ঘ্য কম, এটা শক্তি বেশি। যদি বলতো এটার ফ্রিকোয়েন্সি, কার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বেশি, তাইলে উত্তর হতো আল্ট্রাভায়োলেট। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন কিন্তু অনেক ফেস করবা। তোমরা কি বুঝছো যে এই চার্টটা কোথায় কাজে লাগতেছে? তোমরা কি বুঝছো এই চার্টটা কোথায় কাজে লাগতেছে? যে মহাগামা রঞ্জন অতিবেগুনি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও। হ্যাঁ, সে এক যুগ আগে উত্তর দিছো। হিমু, হিমু এমন ভাব করলো যে আমি জানি, এক যুগ আগে উত্তর দিয়ে দিছি। ওই কিন্তু অনেকজন বুদ্ধিজীবী মারা গেছিল, সম্ভবত 14 ডিসেম্বর, তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। একজন বুদ্ধিজীবী মারা যায় নাই, ও কমেন্ট করছে। ঠিক আছে, ওকে, এখন কি বুঝছো যে এটা কাজে লাগছে? এটা কিন্তু কাজে লাগছে, তাই না? যে এই যে তুমি যে সিকোয়েন্সটা মনে রাখলা, এটা দিয়ে অসংখ্য প্রশ্ন তুমি সলভ করতে পারবা। কনসেপ্ট জানা দরকার। একটা উত্তর যে সি, এটা তো চোখ বন্ধ করে সি দাগাই দিলে অনেক সময় উত্তর হয়ে যায়। ঠিক আছে, ফাইন। হিমোগ্লোবিন, একজন বুদ্ধিজীবী পাওয়া গেছে। তোমার নামের আগে বুদ্ধিজীবী লাগাবা।
চোখ বুঝছো কিনা বলো, পরের প্রশ্নে যাবো, পরের প্রশ্নে যাবো। হিমোগ্লোবিন না, হিমোগ্লোবিন, আচ্ছা ওকে ফাইন, বুঝছো না? পরের প্রশ্নে যাবো। আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে এটা লাগবে, হ্যাঁ প্রতিটা ক্ষেত্রেই লাগবে, এটা গুলাই খায় ফেলবা। ঠিক আছে, তাহলে দেখো একটা কোশ্চেন সলভ করেছি কিন্তু অনেকগুলো কোশ্চেন আমাদের ব্রেন টাইমে সলভ হয়ে গেছে, তাই না? ফাইন, ওকে ওকে ওকে, বুদ্ধিজীবী হাজির, ফাঁকিবাজ আসিস রে। ওকে নেক্সট নেক্সট নেক্সট, কোনো কথা নাই। আচ্ছা ওই প্রশ্নটা তো সলভ করা হইলো না, ফাঁকিবাজের দল, ফাঁকিবাজের দল। এই কোশ্চেনটা কি হবে? কোন আয়নিক আর্গনের ইলেকট্রনের সাথে আইসো ইলেকট্রনিক। আর্গন মানে কত রে বেটা, এইসব কোশ্চেন সলভ করতে পারছ না বেটা। আর্গন হচ্ছে 18, তাহলে এখানে ম্যাগনেসিয়াম 2+ ইলেকট্রন কয়টা আছে? 10টা আছে। ক্যালসিয়াম প্লাসে কয়টা ইলেকট্রন আছে? ক্যালসিয়াম প্লাসে ইলেকট্রন আছে ক্যালসিয়াম 20, তাহলে 19টা। এখানে 18টা। ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, ব্রোমিন হচ্ছে 35, তাইলে হচ্ছে এটা 36। তাইলে বেটা উত্তর হচ্ছে আর্গন 18। আইসো ইলেকট্রনিক মানে সম ইলেকট্রনিক। ফাইন বেটা, এসব কোশ্চেনের উত্তর বেটা তোরা পারস না। কোনটি অধিক স্থিতিশীল? স্থিতিশীল, স্থিতিশীলতার সূত্র কি? স্থিতিশীলতার সূত্র হচ্ছে দুইটা, এক হচ্ছে অর্ধপূর্ণ, এক হচ্ছে অর্ধপূর্ণ আর একটা হচ্ছে পূর্ণ। তাহলে অর্ধপূর্ণ হচ্ছে পিতে 6টা থাকে তাহলে P3 হইলে, ডিতে 10টা থাকে ডিতে 5টা হইলে। পূর্ণ মানে হচ্ছে D5, সরি পূর্ণ মানে হচ্ছে P6, P6 আর D10। তাইলে এটাই তো সূত্র। আরেকটা জিনিস তোদেরকে শেখাই দেই, এই 30 পত্রগুলো জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত মনে রাখবি তোরা। স্থিতিশীল কারা? এর মৌলের পর্যাবৃত্ত ধর্মের কাজে লাগবে। NH2 NP3, NH2 NP6, NH2 N-1 D5, NH2 N-1 D10। বুঝছস? আর যারা গাধা আছিস গাধিনী আছিস তাদের এসব মাথায় ঢুকবে না। সি ইজ কারেক্ট, চোখ বন্ধ করে সি দাগাই দিলে অনেক সময় কারেক্ট হয়ে যায়। এটা কি সম্ভব? এটা তো ভুল। ক্রোমিয়ামের ক্ষেত্রে D9, এটা তো সম্ভব না। এস থেকে একটা ইলেকট্রন ডি তে টেনে দিয়ে দে, এইটা, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। মনে আছে? ক্রোমিয়ামের ক্ষেত্রে 3D5 4s1, কপারের ক্ষেত্রে 3D10 4s1। এটা তো বেশি স্থিতিশীল, অর্ধপূর্ণ অবস্থায় যতটুকু স্থিতিশীল পূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল হয়। পূর্ণ আছে, মাথায় রাখবি এটা, ঠিক আছে? প্যারাসিটামল 2 বেলা। কোন অরবিটালের ইলেকট্রনের ঘনত্ব সব থেকে বেশি? ঘনত্ব সব থেকে বেশি হয় যা যে হচ্ছে সব থেকে ছোট, ছোট এর ঘনত্ব সব থেকে বেশি হয়। হ্যাঁ ছোট, গোলাকার, ছোট, এস অরবিটাল, এস অরবিটাল এবং ছোট 1s অরবিটালের ঘনত্ব সব থেকে বেশি। 1 নম্বর শক্তি স্তর, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর শক্তি স্তরে আস্তে আস্তে কি হয়ে যায়? বড় হয়ে যায়। যত আকার বড় হইতে থাকে ঘনত্ব তত কমতে থাকে। এস অরবিটালের ঘনত্ব সব থেকে বেশি। 21-22-এ এসেছে প্রশ্নটা, ঠিক আছে? ফাইন, ঝটপট কোশ্চেন দেখার সাথে সাথে উত্তর করে ফেলবা। ফাইন, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটিতে দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যায়? দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যায়। আবার আসো, হাইড্রোজেনের জন্য লাইম্যান, ঠিক আছে? লাইলি বলল, বলল বামার, প্যাশচেন, প্যাশচেন ব্রাকেট, ফোর্ন। যারা কমেন্টে অ্যান্সার করবি না তোদের ক্লাস শেষে চকলেট দিব না, যা। N1 1 2 3 4 5, N2 এর ভ্যালু 2 3 ডট 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 3 4 ডট 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 4 5 ডট 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 5 6 ডট 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 6 7। এবার আসো অঞ্চল, মনে রাখবা মহাগামার অঞ্জনতি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও মুখস্থ করছো না? হ্যাঁ, অতি দৃশ্যমান ওই সিকোয়েন্সেই, অতি দৃশ্যমান অবলা অবলা অবলা, মহাগামারঞ্জন অতি দৃশ্যমান অবলা মেয়ে রেডিও মুখস্থ করছে না? অতি দৃশ্যমান অবলা অবলা অবলা, ওই একটা সিকোয়েন্স মুখস্থ করাইছে না? ওটা সব জায়গায় কাজে লাগবে। এই রিলেটেড, বর্ণালী রিলেটেড যত জায়গা আছে, অতি দৃশ্যমান অবলা অবলা অবলা, ঠিক আছে? চকলেট আমিও খাই না, তাহলে বিরিয়ানি দিব। যারা চকলেট খাও না, নিরামিষ আছো, তাদের বিরিয়ানি থাকবে। তাইলে কোনটা দৃশ্যমান অঞ্চলে রশ্মি দেখা যায়? তাইলে বামার, লাইম্যান, বামার, ঠিক আছে?
যারা যারা বিরিয়ানি চাস তারা তারা হাত তোল, তোদেরকে একটা নতুন জিনিস শেখাবো, ঠিক আছে? ওটা কাউরে দিবি না, ঠিক আছে? ওটা কাউরে দিবি না, নতুন জিনিস শেখাবো, নতুন জিনিস শেখাবো, আয় নতুন জিনিস শেখাই দেই। যারা যারা ফাঁকিবাজ তারা তারা চোখ বন্ধ রাখবে, কানের মধ্যে আঙুল দিয়ে রাখ, এটা শিখবি না তোরা, ঠিক আছে? ফাঁকিবাজরা হাত দিয়ে রাখ কানের মধ্যে। আর বুদ্ধিজীবীরাও বেনি আস হ কলা, বেনি আস হ কলা, ঠিক আছে? এই জিনিসটা থেকে মাঝে মধ্যে কিন্তু প্রশ্ন হয়, জিএসটি তে প্রশ্ন আসছে। এদের তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমানের জন্য কত? 380 থেকে 780 না, 380 থেকে 780 ন্যানোমিটার। এবার চল এই জিনিসটা তোদেরকে খুব সুন্দর মতো মুখস্থ করাবো এখন, সবাই রে মুখস্থ করাবো। এই কানে হাত দে, ফাঁকিবাজেরা বুদ্ধিজীবীরা কানে হাত দিবি, এদি তাকাবি না, আপাতত 1 মিনিট চোখ বন্ধ রাখবে। দেখ এবার বিরিয়ানি হইতেছে কিসের বিরিয়ানি জানোস? তেলাপোকার বিরিয়ানি। 380, 380, হ্যাঁ 380 আমার সাথে সাথে মুখস্থ করবা। 424, 450, 380, 424, 450। এবার 500, 575, 590, 647। তাইলে আমার সাথে সাথে 380, 424, 450, 500, 575, 590, 647, শেষ। এইবার ম্যাজিকটা কি দেখো, 424টা এখানে দিয়ে দিব, 424, 450, 500, 575, 590, 647 সবগুলো হচ্ছে ন্যানোমিটার এককে, বুঝছস? তাহলে আমার সাথে আবার 380, 424, 450, 500, 575, 590, 647 এক নিঃশ্বাসে। এবার তো 2-3টা নিঃশ্বাস দিচ্ছি। 380, 424, 450, 500, 550, 575, 590, 647। আবার 380, 424, 450, 500, 575, 590, 647। একবার মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। তেলাপোকার বিরিয়ানি যদি না খাইতে চাস, ঠিক আছে, যদি তেলাপোকার বিরিয়ানি না খাইতে চাস সেটা দ্রুত মুখস্থ কর। ছোটবেলায় কি মা বাবা এভাবে লোভ দেখে মুখস্থ করে তো না পড়া, চিল্লাই চিল্লাই মুখস্থ কর, সেভাবে মুখস্থ করতে হবে। যদি তেলাপোকার বিরিয়ানি না খাইতে চাস তাইলে এটা মুখস্থ করবি। ওকে ফাইন, এইবার আসো, আসল ঘটনা তো এটা না, আসল ঘটনা শিখাবো তোদের অন্যটা। এটা তো ছোটবেলা থেকেই জানোস তোরা, বেনিয়া সহ কলা তো জন্মের আগে থেকে শিখছস। তাহলে এখানে হচ্ছে ল্যামডা সব থেকে কম, কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? উত্তর হচ্ছে লাল। কিন্তু আমি যদি প্রশ্ন করি কোন আলোর কম্পাঙ্ক সব থেকে বেশি, তাইলে ওই যে সেই সূত্র, ল্যামডার সাথে কম্পাঙ্কের সম্পর্ক ব্যস্তানুপাতিক, ল্যামডার সাথে শক্তির সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাইলে যদি এখানে ল্যামডা কম হয় তাইলে এখানে শক্তি হবে বেশি, এখানে যদি ল্যামডা কম হয় ফ্রিকোয়েন্সি হবে বেশি। সবাই একসাথে বলো, বুঝছো কিনা? ল্যামডা যদি এখানে বেশি হয় তাইলে ই হবে কম, বলো ঠিক কিনা? এখানে যদি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তাহলে ফ্রিকোয়েন্সি হবে কম, বলো ঠিক কিনা? হয়ে গেছে। এই জিনিসটা শিখাইতে চাইছি, কারণ প্রশ্ন তো এইভাবে হবে না। তরঙ্গ দৈর্ঘ্য সবসময় কি জিজ্ঞাসা করবে? তরঙ্গ দৈর্ঘ্য জিজ্ঞাসা করবে না, বলবে কোথায় শক্তি সব থেকে বেশি, কোথায় ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, কোথায় কম্পাঙ্ক সব থেকে বেশি। ঠিক আছে, বুঝছো? আমি এটাই শিখাইতে চাইতেছিলাম। আর যারা যারা বুদ্ধিজীবী আছে তারা তো থেকেই জানে এইসব, তাদের তো এইসব শেখার দরকার নাই, তারা বরং উল্টো আমাদেরকে শিখাইতে পারো। ঠিক আছে, বলে জি হুজুর বুঝছে, আরে বলে জি হুজুর নাকি বুঝছে। বলাবান তোরা আসলে আর ভালো হলি না, মানে তোরা আর ভালো হইলা না, ভালো হইলি না তোরা। ঠিক আছে, ক্লিয়ার কিনা বলো? পরের কোশ্চেনে চলে যাব। এটা যদি ক্লিয়ার হও পরের কোশ্চেনে চলে যাব। ওকে, তোদের একটা জিনিস বোঝানোর জন্য আমি এত খাটি, তোরা যাতে ক্লাসে বোরিং না হোস, আর তোরা আবার আমার এনে মিমিক্রি করস। যা, আর একটা কথাও বলবো না যতক্ষণ ক্লাস নিব, আর একটা কথাও বলবো না, খালি চোখ বন্ধ করে ক্লাস নিব এখন, আর একটা শব্দ করব না। যা, হবে না, ঠিক আছে? আর একটা টপিকও আর তোদেরকে মজা করে পড়াবো না। যা, তোরা দুষ্টু আসোস। ওকে ফাইন, তাহলে পরের কোশ্চেনে চলে যাব। কোন সেটটির সবগুলো মোড়ে ইলেকট্রন বিন্যাসে বেজোড় ইলেকট্রন আছে? বেজোড় ইলেকট্রন আছে, হ্যাঁ বেজোড় ইলেকট্রন আছে। কোন সেটটির সবগুলো বেজোড় ইলেকট্রন আছে? বেজোড় ইলেকট্রন আছে, হ্যাঁ ঠিক আছে। কথা না বললে ক্লাস নেবেন কেমনে? ফাইন, বেজোড় ইলেকট্রন আছে। তো দেখো বেজোড় ইলেকট্রন মানে কি? ওই যে 1-1-1 জোড় বিজোড় তো চিনো নাকি? তাহলে ক্যালসিয়ামের মধ্যে কোনো বেজোড় ইলেকট্রন নাই, ক্যালসিয়াম হচ্ছে 4s2। ঠিক আছে, ক্যালসিয়ামের মধ্যে কোনো বেজোড় ইলেকট্রন নাই, ম্যাগনেসিয়ামের মধ্যে কোনো বেজোড় ইলেকট্রন নাই, শেষ।
এ বাদে বাকি যা আছে দাগায় ফেলো। আমাদেরকে চাইছে বেজোড় ইলেকট্রন, আমরা খুঁজবো কি? আমরা তো চালাক চতুর, আমরা বুদ্ধিজীবী না। আমরা খুঁজবো হচ্ছে কোথায় জোড় ইলেকট্রন আছে, সেগুলো বাদ দিয়ে যদি অপশন থাকে তাইলে হইলো, না হইলে না হইলো, শেষ। আমারও তো লোভ নাই, তাই না? তো দেখো সোডিয়াম, সিলিকন এবং সালফার ওটা আমার দেখার দরকার নাই। দেখো ম্যাগনেসিয়ামটা কি? ম্যাগনেসিয়াম হচ্ছে 3s2, 3s2, তাই না? 3s2, ফাইন, ওকে, ফাইন ফাইন। পরের কোশ্চেনে চলে যাব। সালফার পরমাণু নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা কত? সালফার পরমাণু এই যে নিউট্রন সংখ্যা থেকে প্রশ্ন আসছে না বাচ্চারা, পৃথিবীর কঠিন কঠিন প্রশ্ন তোদেরকে আমি শিখাই নিয়ে আসছি। তোদেরকে শেখাইছি SO4 2- এ নিউট্রন কয়টা আছে, তাই না? S2O3 2- এ কয়টা নিউট্রন আছে, থায়োসালফেটে নিউট্রন কয়টা আছে শেখাইছি। আর এইসব প্রশ্ন দিয়ে কি আমাদের ব্রেনের সাথে ফাজলামি করে নাকি ওরা? এইসব সহজ সহজ প্রশ্ন দিয়ে বলে সালফারে নিউট্রন কয়টা আছে, আমাদের সাথে কি ফাজলামি শুরু করছে নাকি? ইস, পরীক্ষা হলে যদি সব এরকম ফাজলামি প্রশ্ন হতো, না জানি কত ভালো হতো, এগ্রিতে ফার্স্ট হয়ে যেতাম। তো সালফার পরমাণু নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা কত? কি এটা কেন করে এইসব প্রশ্ন, কেন করে? নিউট্রন সংখ্যা কত? 16টা, ফাইন, তাই না? এই প্রশ্নটা আসলে করার দরকারটা কি ছিল? সত্যি কথা, যেগুলো শেখাচ্ছি পরীক্ষা হলে এরকম সহজ সহজ প্রশ্নই হবে। পরের কোশ্চেন, কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ? তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার তোমাদের মুখস্থ করতে হবে। তেজস্ক্রিয় আইসোটোপের বলে দেন মায়ের, তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার তোমাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ, তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করার কাজে ব্যবহার করা হয় কোবাল্ট 60। ক্যান্সার কোষ ধ্বংস করতে ব্যবহার করা হয়, ক্যান্সার কোষ ধ্বংস, ক্যান্সার কোষ ধ্বংস করতে ব্যবহার করা হয় কোবাল্ট 60। হ্যাঁ, কোবাল্ট 60 ব্যবহার করা হয়, ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য কোবাল্ট 60 ব্যবহার করা হয়ে থাকে। এগুলো একটু ভালো মতো মাথায় রাখতে হবে তোমাদের, ঠিক আছে? ফাইন ফাইন। আর তোমাদের সময় সব থেকে ইজি করবে, তোমরা সব শিখে যাচ্ছ না, কোত্থেকে কঠিন করবে? প্রশ্ন করবেটা কই থেকে? কোন যৌগের ক্ষারকীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলে? নেসলার দ্রবণ বলে, হ্যাঁ, মাথায় রাখবা। ক্ষারযুক্ত, ক্ষারযুক্ত যিনি NOH যুক্ত KHgI3 বা K2HgI4, হ্যাঁ, পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেট, হ্যাঁ, ক্ষারযুক্ত, এটাকে বলা হয়, এইটাকে বলা হয় হচ্ছে নেসলার বিকারক। তাহলে কি আছে? K2HgI4, KHgI3, এই দুটার মধ্যে যেটা থাকবে সেটাই উত্তর, ঠিক আছে? ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই নেসলার বিকারক কি কাজে ব্যবহার করা হয়ে থাকে? নেসলার বিকারক ব্যবহার করা হয়ে থাকে NH4+ আয়ন শনাক্তকরণের জন্য, অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসার ভালো চান্স আছে, হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসার কিন্তু ভালো চান্স আছে। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? গাধারা, বুঝছোস কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ নয়? নয় বলেছে, এটা তেজস্ক্রিয় আইসোটোপ, এটা ব্লাডের রক্তাল্পতা নির্ণয় ব্যবহার করা হয়, এটা তেজস্ক্রিয় আইসোটোপ। এই যে জিঙ্ক, এটা হচ্ছে একটা অবস্থান্তর ধাতু, এটা তেজস্ক্রিয় আইসোটোপ নয়, বুঝছোস গাধা? তো একটা পিটায় পিটায় বুঝাইতে হইবে এসব। কোন পদ্ধতিতে জৈব যৌগের পৃথকীকরণ ও বিশোধন করা হয়? যদি এটা শর্ট সিলেবাসের বাইরে, এর শর্ট সিলেবাসের বাইরে, এখান থেকে প্রশ্ন হওয়ার চান্স কম। হ্যাঁ, শর্ট সিলেবাস এর বাইরে প্রশ্ন এবার হবে না, দরকার নাই। শর্ট সিলেবাসের বাইরে একটা টপিক পড়বি না তোরা। শর্ট সিলেবাসই মনে রাখতে পারো না, আর ফুল সিলেবাস নিয়ে নাচানাচি। এটা হচ্ছে ক্রোমাটোগ্রাফি, বর্ণচিত্রণ, দরকার নাই। কিন্তু এই প্রশ্নটা আসছে, রিপিট প্রশ্ন আসতে পারে, এই জন্য মুখস্থ করে রাখবি, ঠিক আছে? শর্ট সিলেবাসের বাইরে কোনো টপিক পড়বি না, ধরবিও না, দেখবিও না। বইয়ের মধ্যে যেখানে ফুল সিলেবাসের টপিক আছে ওই পাতা ছিঁড়ে ফেলে দিবি, এত প্যারা নেওয়ার দরকার নেই। ফুল সিলেবাস থেকে যা প্রশ্ন আসে পারার দরকার নেই। শর্ট সিলেবাস থেকে যে 95-96% প্রশ্ন হবে ধরে নিচ্ছি, ওই প্রশ্নগুলো পেরে আসলেই হবে, ঠিক আছে? কাউরে যদি দেখছি শর্ট সিলেবাসে একটা টপিক পড়ছিস, তাহলে ওখানে যেয়ে কিন্তু পিটায় আসবো আমি। শর্ট সিলেবাসে এবার একটা টপিক পড়া যাবে না। একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? দেখি কিছু কিছু বুদ্ধিজীবী আছে যারা অ্যান্সার করবে আগের মতোই। দারুণ কথা ভাইয়া, ফাইন। আরে আমি তো তোদের পড়াশোনা সহজ করে দিচ্ছি। আমি প্রথমে এসে কেটে কেটে দিছি না যে এগুলো পড়া যাবে না, এগুলো দরকার নাই, ওগুলো কিন্তু পড়বি না। সহজ করে দিচ্ছি, যে আসপক কঠিন কিচ্ছু না, খুবই সহজ,
কিন্তু একটু স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে হবে। গাধার মতো খাটলে তো হইব না বেটা, খাটতে হইব স্মার্টলি। গাধার মতো খাটা যাবে না, একটা গাধি নিয়ে একটা। পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n স্কয়ার, তাহলে 2 ইন্টু 5 স্কয়ার, তার মানে কত? 50। কিন্তু বাবা 50 উত্তর করা যাবে না বাবা। পঞ্চম শক্তি স্তরে 5s, 5p, 5d, 5f, আর কই? এস এ 2টা, পি তে 6টা, ডি তে 10টা, এফ এ 14টা। তাইলে কত হলো দেখো তো? 10, 18 আর 14 হচ্ছে 32। উত্তর হচ্ছে 32। আপনারা যারা 50 উত্তর করেছেন আপনাদের সবার জন্য 1 মার্কস কাটা এবং সবার নেগেটিভ মার্কস কাটা। একটু চিন্তা করতে হবে ভাইয়া। এই যে বুদ্ধিজীবী পাওয়া গেছে। ঠিক আছে, ছটফট প্রশ্ন দেখে উত্তর করে ফেলা যাবে না বাবা, তাইলে ভুল করে ফেলবেন, এবং ভুল করে ফেললে শুধু একটা মার্কসই আপনার থেকে কেড়ে নেওয়া হবে না, একটা নেগেটিভ মার্কসও কেড়ে নেওয়া হবে। বই ছিঁড়লে কি হয়েছে, বই তো 2 দিন পর ছিঁড়েই ফেলবা। ওকে, অনেকে হাত কাঁপতে কাঁপতে উত্তর দিছে, যে দিয়ে দেখি যদি মিলা যায়। সুমিত সাহা অন্য জায়গায় উত্তর দেওয়া 50 না, উত্তর হবে এক্স্যাক্টলি 32। কোন প্রকার আলোকরশ্মির তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ? এই যে বাবা এখানে আটকাবে, একটা যদি এবারে উত্তর না করতে পারছি আমি এক চুলো বুঝাই দিব না। এটা তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ, তার মানে কি? শুধু এইটুকু বলবো, নিউবার হচ্ছে তরঙ্গ সংখ্যা, এর সাথে ল্যামডা সম্পর্ক ব্যস্তানুপাতিক, তার মানে উত্তর খুঁজবি তোরা ল্যামডা সর্বনিম্ন কোথায় তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। ওই যে অবলামের ছন্দটা মনে কর, অবলামের ছন্দ, মহাগামা রঞ্জনতি, মহাগামা উপরের দিকে যে আছে তার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। উপরের দিকে যে আছে মনে কর বি লিখছে কোনটা? বি উত্তর লিখছে দিব একটা মায়ের। বি উত্তর না, মহা জাগতিক আছে নাই, উপরের দিকে যে আসে সেটা তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। এরপর গামা আছে, না হইলে রঞ্জন এক্স রে, তা যদি না থাকে অতিবেগুনি আলট্রাভায়োলেট, তা যদি না থাকে দৃশ্যমান, তা যদি না থাকে ইনফ্রারেড, তা যদি না থাকে মাইক্রোওয়েভ, তা যদি না থাকে রেডিও। ছন্দ মুখস্থ করতে কইছি না, মুখস্থ না করে অ্যান্সার করতে আসতে আন্দাজে সারা জীবনই তো ফাঁকিবাজি করে গেলে। এভাবে গুছায় গালে তোলায় দিতেছি, তাও পোলাপান বুঝোস না। বি উত্তর করছে, দিব একটা চটকানি। বি উত্তর করছে মহাগামা আছে না, এই যে গামারে আছে, যদি মহাজাগতিক থাকতো তাহলে মহাজাগতিক হতো। তোরা আসলে ভালো হবে না, তোদেরকে পিটায় পড়াইতে হইব। চান্স কেন হয়নি এখন বুঝতে পারতেছি, তোদের কেউ পিটায় নাই, সব মানে একদম মানে আদর করে পড়াইছে, তোদের পিটাইতে হইব, তাইলে তোরা চান্স পাবি। এবিডি হবে না। ফাইন, আশা করছি বুঝতে পারছো। মহাগামা রঞ্জনতি দৃশ্যমান অবলা মাইক্রোওয়েভ রেডিও, ঠিক আছে। ওই সিকোয়েন্সটা কিন্তু অনেক জায়গাতে তোমাদের হেল্প করবে। এবং দেখো এটা 16-17তে আসছে, আবার কিন্তু পরের প্রশ্ন আসছে, তো এই টাইপের প্রশ্ন কিন্তু অনেক রিপিট হবে। সরাসরি তো এটা দিবে না, কিন্তু কনসেপ্ট থেকে সরাসরি প্রশ্ন দিবে। একটা কোশ্চেন অলরেডি কিন্তু ফাঁস করে ফেলছি। ওকে ফাইন, পরের কোশ্চেন, অ্যামোনিয়া শনাক্তকরণের জন্য কোন দ্রবণ ব্যবহার করা হয়? কিছুক্ষণ আগে কিন্তু শিখাইছি এটা, রিপিট। অ্যামোনিয়া শনাক্তকরণের জন্য কোনটা ব্যবহার করা হয়ে থাকে? অ্যামোনিয়া শনাক্তকরণের জন্য নেসলার বিকারক KHG-I3 বাদামি বর্ণের পদক্ষেপ পড়ে নেসলার বিকারক বা নেসলার দ্রবণ ব্যবহার করা হয়ে থাকে। ফাইন, এই তো সবাই পারতেছে দেখি। ওকে, সবাই পারতেছে দেখি। পরের কোশ্চেন, ফিজিওথেরাপিতে কোন রে ব্যবহার করা হয়ে থাকে? মুখস্থ টাইপের প্রশ্ন, তারপরে সবাইরে পারতে হবে। ফিজিওথেরাপিতে কোন রে ব্যবহার করা হয়ে থাকে? ঠিক আছে, মুখস্থ টাইপের প্রশ্ন, তারপরেও তোমাদেরকে পারতে হবে। ঠিক আছে, ফিজিওথেরাপিতে শুধু এতটুকু মাথায় রাখবা, চিকিৎসা ক্ষেত্রে কোন রশ্মি ব্যবহার করা হয়ে থাকে? চিকিৎসা ক্ষেত্রে, সেটা মনে রাখলে এই ধরনের প্রশ্ন পারবা। ফিজিওথেরাপি মানে কি? চিকিৎসা ক্ষেত্রে ইনফ্রারেড রশ্মি ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে ফার আইআর, নেয়ার আইআর ব্যবহার করা হয়ে থাকে। আইআর রে অবলোহিত রশ্মি ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, ফাইন। পরের কোশ্চেন, যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন। এত কঠিন প্রশ্ন কেন দিছে? কেন? ভর সংখ্যা একই, ভর সংখ্যা যদি মিলে যায়, জন্মের পরে
ধরো আকিকা হওয়ার আগে এই সব টপিক তোমাদেরকে শেখানো হয়েছে, তাই না? ভর সংখ্যা একই হলে হয় আইসোবার, প্রোটন সংখ্যা একই হলে হয় আইসোটোপ, নিউট্রন সংখ্যা একই হলে হয় আইসোটোন। ঠিক আছে, ফাইন, খুবই সহজ প্রশ্ন। পরের প্রশ্নে চলে যাচ্ছি। নাইট্রোজেন পরমাণুতে 3টি বেজোর ইলেকট্রন বর্তমান, 3টা বেজোর ইলেকট্রন বর্তমান। কেমনে বুঝছি? px1 py1 pz1, তাই না? 3py1 মানে 2p অ্যাকচুয়ালি। এটা কোত্থেকে পাইছি? এই যে এরকম এরকম একটা বক্স আছে না, বক্স। বক্স কার সূত্র? বক্স হচ্ছে হোন্ডার সূত্র। ঠিক আছে, আউটবাউ নীতি হচ্ছে n+l। আউটবাউ নীতি হচ্ছে n+l। ঠিক আছে, n+l হোল্ডের নিয়ম। তোদের সাথে কিন্তু আর কোনোদিনই দেখা হবে না, এটাই কিন্তু শেষ দেখা। হ্যাঁ, সত্যি সত্যি কিন্তু এটা বিদায়ী ক্লাস, আর কিন্তু দেখা হবে না, কখনো কোনোদিনও দেখা না হইতে পারে, মানে আর কখনো কিন্তু দেখা না হইতে পারে। সত্যি সত্যি খারাপ লাগবে তোদের সাথে, আসলে অল্প কয়েকদিন, মানে সেকেন্ড ক্লাস মনে হয় আজকে, তাই না? আর দেখা হবে না, সত্যি কথা, দেখো আর কোনোদিনই দেখা হচ্ছে না এমন সম্ভব, মানে শেষ লাইভ ক্লাস তোমাদের সাথে। আশা করতেছি তোমরা পরীক্ষা অনেক ভালো করবা। যে ইমোশনাল হতে চাচ্ছি না, হাসি ঠাট্টা ফান মজা যাই করি না কেন মাফ করে দিস ভাই, এগুলো সবই ক্লাসের একটা পার্ট, তোদেরকে ক্লাসে মনোযোগী করে রাখার জন্য। দেখ ক্লাসের টাইম কিন্তু অলরেডি 1 ঘন্টা চলে গেছে, বুঝতে পারছ নাই, তাই না? কেন হয়েছে এটা? কারণ আমরা ক্লাসের মধ্যে তো একঘেয়েমি ক্লাস করতেছি না, কেমিস্ট্রি পড়তেছি, বুঝতেছি, শিখতেছি, মজা করতেছি, তাই না? তোদেরকে যাই গালাগালি যাই করি না কেন, এগুলো কেউ মাইন্ডে নিবি না ভাই, প্লিজ। হ্যাঁ, এগুলো ক্লাসের একটা পার্ট। তো হুন্ডের সূত্র থেকে আমরা বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস পাই। সেই বক্স পদ্ধতির ইলেকট্রন বিন্যাসটাই হচ্ছে যে 3px 3py 3pz। হ্যাঁ, ওকে ওকে। তো রসায়ন দেখি হোসেন ভাইয়াকে বলবো, দেখি ভাইয়া ম্যানেজ করতে পারেন কিনা। হ্যাঁ, ওকে। তোরা তো আমার ক্লাস চাস না, সেদিন বললাম যে তোরা আমার ক্লাস চাস কিনা তোরা গ্রুপে বলবি, তোরা গ্রুপের ওভাবে পোস্ট করিস নাই। তোরা চাইলে হয়তো ট্রাই করতে পারি। অ্যাভোগাড্রোর সংখ্যা কি? অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে 6.02 × 10⁻23, যেটাকে এন দ্বারা প্রকাশ করতে পারি আমরা। এটা হচ্ছে অণু, পরমাণু এবং আয়নের সংখ্যা, মানে অণুর সংখ্যা অ্যাকচুয়ালি। হ্যাঁ, অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যাটাও না, পরমাণুর সংখ্যা মাল্টিপ্লাই করতে হয়। কার্বন ডাই অক্সাইডে 1 মোলে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। যদি পরমাণুর সংখ্যা বলি, সেটাকে 3 দ্বারা আবার মাল্টিপ্লাই করতে হয়। ঠিক আছে, আবার মাল্টিপ্লাই করতে হয়। তবে এতটুকু শিওর, আমি একটা চ্যাপ্টার ক্লাস নিব, সেই চ্যাপ্টার পানি হবে না, এইটা আমি বিশ্বাস করি না। এটা হচ্ছে আমার পড়ানোর স্টাইল, এমন ভাবে পড়াবো মজা পাবি, কিন্তু চ্যাপ্টারটা পানি হবেই। যেমন পরিমাণগত রসায়ন শিখাইছি না, একটা প্রশ্ন সলভ করে দেখ, সব কোশ্চেন পারবি তোরা। সো এরকমই গুণগত রসায়নটা শেষ করতেছি, পারবি, সব পারবি। ক্লাস শেষে তরতাজা হয়ে বের হবি ক্লাস থেকে, গুছায়ও দিব, পড়ায়ও দিব, মজাও দিব। বোর পরমাণু মডেল কোন তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। ঠিক আছে, এটা খুবই কমন প্রশ্ন এবং রেগুলার প্রশ্ন। কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ছোট? এই যে আবার সেম প্রশ্ন ঘুরে ফিরে এসেছে, তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ছোট। তার মানে কি? যেটা উপরের দিকে আছে, মহা গামা রঞ্জনতি দৃশ্যমান, একদম সূত্র মনে হচ্ছে এরা নিজেরাও জানে, সূত্র অনুযায়ী সেট করছে। হ্যাঁ, সূত্র অনুযায়ী সেট করছে, তাই না? দেখ, সূত্র অনুযায়ী সেট করছে গামা রশ্মি, সূত্র অনুযায়ী সেট করছে গামা রশ্মি। ঠিক আছে, তাহলে মহা গামা রঞ্জনতি দৃশ্যমান অবলা মাইক্রোওয়েভ রেডিও। ঠিক আছে, তাইলে দেখো গামা রশ্মি। ঠিক আছে, ওকে ফাইন। যদি বলতো শক্তি সব থেকে বেশি, তাও হতো গামা রশ্মি, কম্পাঙ্ক সব থেকে বেশি, তবুও হতো গামা রশ্মি। কেন করে এইসব প্রশ্ন করে আমাদের সাথে কি ফাইজলামি করে? এইসব প্রশ্ন দিলে একদম চট করে দাগাই দিবা, 1 সেকেন্ডের মধ্যে দাগাই দিবা। ফাইন। নিয়নের ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি? নিয়নের ইলেকট্রন বিন্যাস, নিয়ন হচ্ছে 10। এটা বাদ দিয়ে সলভ করো, 1:2:2p6, এটা যে বাদ দিয়ে সলভ করে দিলাম, যা 1:2:2p6। ঠিক আছে, এটা কোনো প্রশ্ন হলো? অর্গানিক কেমিস্ট্রি চাই? এত সহজ কোশ্চেন খেলবো না, আমিও খেলবো না তোদের সাথে, যা এত সহজ কোশ্চেন। ইফতেখার আহমেদ, রাসায়নিক পরিবর্তন পরিবেশ রসায়ন চাই। তোরা যদি চাস তাহলে আমি চেষ্টা করব, তোরা তো আওয়াজ দিস না, তোরা মেহফুজ ভাইরে পাগল করে ফেলবি যে ভাই এর ভাইয়ের ক্লাস লাগবেই। মেহফুজ ভাই যদি বলে তাইলে হয়তো সেক্ষেত্রে চেষ্টা করব। সবকিছু তোদের মেহফুজ ভাইয়ের হাতে। FeCl3 দ্রবণে পটাশিয়াম ফেরিসায়ানাইড, মানে K3FeCN6, K3FeCN6 পটাশিয়াম ফেরিসায়ানাইড। ফেরো হচ্ছে K4FeCN6 আর ফেরি হচ্ছে K3FeCN6, যোগ করলে বাদামি বর্ণের, হালকা সবুজ বা বাদামি বর্ণের অদক্ষেপ পড়ে।
ঠিক আছে। আর যদি Fe2+ হয় তাহলে প্রুশিয়ান ব্লু, হ্যাঁ, KFeFeCN6। আর এই যে যদি ফেরিসায়ানাইড যোগ করা হয় Fe3+ এর সাথে, Fe3+ এর সাথে, তাহলে হালকা সবুজ বা বাদামি বর্ণের অধক্ষেপ পড়ে, বাদামি বর্ণের অধক্ষেপ পড়ে। মুখস্থ রাখতে হইব বেটা, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। আয়ন শনাক্তকরণ থেকে যে প্রশ্নই আসুক কমেন্ট বক্সে ঝড় তুলে লাভ নাই, ঝড় আসল জায়গায় তুলতে হবে, গ্রুপে তুলতে হবে। আজকে সবাই গ্রুপটা আর ভাই বানাই দিস, ঠিক আছে। তোরা যদি আওয়াজ তুলিস তাইলে আমি চেষ্টা করবো। তোরা চাস না, আমার ক্লাস তোদের ভালো লাগে না, তোরা আমার ক্লাস চাস না, এই জন্য ক্লাস করাই না, আর পারিও তো না। ফেরাস লবণ সমূহ হচ্ছে এই যে হালকা সবুজ বর্ণের, মাত্র এটা সলভ করলাম, আবার সেই প্রশ্ন দিছে হালকা সবুজ বর্ণের, ঠিক আছে। E সমান H নিউ, এই সমীকরণটি কি নামে পরিচিত? E সমান H নিউ, E সমান H নিউ, হেসের সূত্র, আইনস্টাইনের সূত্র, আরহেনিয়াসের সূত্র, প্ল্যাঙ্কের সমীকরণ, কোনটা? এর মধ্যে দেখো এইচটা কি, এইচটা কিসের ধ্রুবক, এইচটা কিসের ধ্রুবক? প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে এই সমীকরণটা কি নামে পরিচিত? একাডেমিক থেকে ফেভারিট, থ্যাংক ইউ। একাডেমিক থেকে ফেভারিট, থ্যাংক ইউ। ওকে, আপনার ক্লাস সেরা, উস্কে দিচ্ছে। আর ওকে, প্ল্যাঙ্কের সমীকরণ, প্ল্যাঙ্কের ধ্রুবকের মান মাঝে মধ্যে চাইবে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। আবার এটাও আসতে পারে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 আর্ক সেকেন্ড। হ্যাঁ, আর যাদের আমার ক্লাস দরকার ইউটিউব থেকে ক্লাস করে নিও, সমস্যা নাই। ইউটিউবে অনেক ক্লাস আছে, অনেক ফ্রি ক্লাস আছে, সেখান থেকে দেখে নিও। প্ল্যাঙ্কের সমীকরণ, হ্যাঁ, লং মার্চ ডাক দিতে হবে। ঝড় তুলবো, আই হাই, তোরা কেউ স্ক্রিন রেকর্ড করিস না রে ভাই, এত তোদের গালাগালি করি, সব বাইরের লোকজন শুনলে আমার স্যাজবে। মেহফুজ ভাই বলবে যে এর ভাইয়ের ক্লাস ভালো না। প্ল্যাঙ্ক চৌধুরী, আচ্ছা, ফেরাস লবণ সমূহ হচ্ছে এই যে কিছুক্ষণ আগে দেখলাম হালকা সবুজ বর্ণের, হ্যাঁ, ফেরাস লবণ সমূহ হচ্ছে হালকা সবুজ বর্ণের, হ্যাঁ, হালকা সবুজ, হালকা বাদামি। আচ্ছা আচ্ছা, একটা জিনিস ভুল হয়েছে, একটা জিনিস একটু ভুল হয়েছে, সরি, হালকা সবুজ না, হালকা বাদামি। এটা হালকা বাদামি বা বাদামি, হালকা বাদামি বা বাদামি, হ্যাঁ, হালকা বাদামি, এটা হলুদও হইতে পারে, হ্যাঁ, হালকা বাদামি বা হলুদ। আর Fe2+ হচ্ছে হালকা সবুজ। ফেরাস লবণ সমূহ হচ্ছে হালকা সবুজ বর্ণের, হ্যাঁ। তাহলে আরেকটু পার্থক্য করে দেই, Fe2+ হচ্ছে হালকা সবুজ মনে রাখবা, আর Fe3+ হচ্ছে বাদামি, হালকা বাদামিও হইতে পারে, কিন্তু বাদামি টার্মটা থাকবে, ঠিক আছে। ওকে, আপনাকে সেচা হবে ক্লাস না নিলে, হাই ভয় পেয়ে গেছি, বাকি ক্লাসটুকু ভয়ে নিতে হবে। ইলেকট্রনের ভর কত? এটা তো খুবই কঠিন প্রশ্ন। ইলেকট্রনের ভর 9.1010 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি আর 28 গ্রাম, ঠিক আছে, 28 গ্রাম। এটা আবার কোনো প্রশ্ন হলো? এটা তো 9-10 থেকেই শিখছো তোমরা, এটা তোমরা 9-10 থেকেই শিখছো না। সো দেখো খুবই সহজ হলো। এইবার আমরা চলে যাব কোথায়? আবার আমরা সেই শানে নুজুলে চলে যাব, হ্যাঁ, শানে নুজুল ছিল, সেই শানে নুজুলে চলে যাব। বাদ দিছি কোনটা, বাদ বেটা, বাদ, এগুলো 9-10 থেকে শিখছো, এই জন্য বাদ, হ্যাঁ। তারপর এইটা বাদ, হ্যাঁ। শর্ট সিলেবাসের যাই করি না তাই করি না কেন, ম্যাক্সের জিনিসপত্র কিন্তু তোদের বাদ দিয়ে দিছি। পড়াশোনা কি সহজ করে দিলাম না? বিভিন্ন আয়ন শনাক্তকরণ, এটাও তো সিলেক্টিভ জিনিসপত্র, এটাও সিলেক্টিভ জিনিসপত্র পড়বা, ঠিক আছে। এই হচ্ছে গুণগত রসায়ন চ্যাপ্টারটা, মোটামুটি একটু গুছাই দিলাম, একটু বাসায় পড়ো। আশা করছি এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন আসলে তোমরা বেশ সহজেই অ্যান্সার করতে পারবা, হ্যাঁ। আপনার ক্লাসে কেমিস্ট্রি অনেক কিছু শিখছি, ধরতে হবে না, ওকে ফাইন। তো এবার চলো, এবার হলিউড লেভেলের ভুল করে এসএস নিব। কি এসএস নিবা? আচ্ছা ফাইন, তোরা বেটা ভালো হইলি না, আমার মান সম্মান যেটুকু ছিল সেটুকু খেয়ে দিলি, আর ক্লাস নিতে আসুম না, যা।
ওকে, আর ক্লাস নিতে আসুম না ভাই, তোদের ক্লাস নিলে মান সম্মান একদম যাবে। হ্যাঁ, ওকে। রিসেন্ট ইয়ার ওখান থেকে প্রশ্ন হয় নাই, দ্রাব্যতা থেকে প্রশ্ন হয় নাই। হ্যাঁ, দ্রাব্যতা নীতি থেকে রিসেন্ট ইয়ারে প্রশ্ন হয় নাই। হ্যাঁ, কারণ দ্রাব্যতা সলভ করতে তো ক্যালকুলেটর লাগে। হ্যাঁ, রিসেন্ট ইয়ারে দ্রাব্যতা থেকে প্রশ্ন হয় নাই। বুঝতে পারছো মোর্শেদ খান? ওকে, আচ্ছা, তারা যখন কইলি বেটা দ্রাব্যতার কথা কইলি, দ্রাব্যতা থেকে যে প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নটা তোদেরকে শেখায়। এটা 18+ প্রশ্ন শেখাবো তোদের। যা, দ্রাব্যতার কথা কইলি যখন বেটা, দ্রাব্যতা, ঠিক আছে, তাহলে দ্রাব্যতার প্রশ্ন যেহেতু পাইলামই না, দ্রাব্যতার গুণফল থেকে যা আসতে পারে, দ্রাব্যতা, ঠিক আছে, দ্রাব্যতা থেকে যেটা আসতে পারে দ্রাব্যতার গুণফল বের করতে বলবে। ধর CaF2, তাহলে এটা বলছে KSP বের কর। হ্যাঁ, KSP বের করতে পারো? আমার আগে করে ফেলো তো দেখি। 2F মাইনাস, তাহলে ধরি এটা S, এটা S, এটা 2S, অতএব KSP ইজ ইকুয়াল টু 1S, যত মোল তত পাওয়ার, যত মোল তত পাওয়ার, তাইলে 4S কিউব। তাই না? অনেকে হয়তো অ্যান্সার করে ফেলছে অলরেডি। ফাইন, ঠিক আছে। এবার ধর এই প্রশ্ন আসতে পারে, এই প্রশ্ন কিন্তু আসবে, অনেকে আবার কিন্তু এটা পারে না। 18+ থিওরি শেখাবো একটা। Al2O3, এইটার দ্রাব্যতার গুণফল বের কর। তাইলে দেখ 2Al3 প্লাস 3O2 মাইনাস, অনেকে আবার কিন্তু অনেক গাধা আছে যে এইটুকু ভাঙতে পারে না। ঠিক আছে, ফাইন, এটা করতে দেখি। খুব চটপট করে উত্তর করতেছস। এইটার KSP বের কর, দেখি কেমন পারস। এইটা S, এইটা 2S, এটা হচ্ছে 3S, অতএব KSP is equal to 2S স্কয়ার into 3S to the power cube, তাইলে 4 27 108 S to the power 5। ঠিক আছে, আরে S কিউব কেন, SS5 দিব একটা মায়ের, S to the power 5 হবে তন্ময়। ঠিক আছে, ফাইন। এবার এইসব জিনিসপত্র সলভ করতে যে তোদের তো ভালো প্যারা হয়ে যায়, তাই না? অনেক প্যারা হয়ে যায়। একটা জিনিস খেয়াল করছো যে শুরুতে যতজন স্টুডেন্ট ছিল 1 ঘন্টা পর স্টুডেন্ট ঠিক ততজনই আছে। 800 জন নিয়ে ক্লাস শুরু করছি, এখন স্টুডেন্ট ঠিক 800 জনই আছে। যাক, তার মানে মনে হয় ক্লাস ভালোই নিচ্ছি, তাই না? ভালোই নিচ্ছে মনে হয় ক্লাস। দেখো, এবার টেকনিকটা শেখাবো। টেকনিক 18+ টেকনিক। হ্যাঁ, যদি কোনো একটা যৌগ এরকম হয় যে M, তুমি মানে M ধর হচ্ছে ক্যালসিয়াম, আর তুমিটা হচ্ছে পরমাণুর সংখ্যা, N হচ্ছে ফ্লোরিন, আমিটা হচ্ছে পরমাণুর সংখ্যা, তাইলে KSP এর ফর্মুলাটা কি? M তুমি N আমি যদি এরকম যৌগ হয়, এরকম যদি হয়, তাইলে KSP বের করার ফর্মুলাটা হচ্ছে তোমার উপরে তুমি। হ্যাঁ, KSP বের করার ফর্মুলাটা হচ্ছে, তাহলে KSP বের করার ফর্মুলাটা কি? তোমার উপরে তুমি, আমার উপরে আমি, S এর উপরে তুমি প্লাস আমি। ঠিক আছে, সূত্রটা হচ্ছে তোমার উপরে তুমি, আমার উপরে আমি, S এর উপরে তুমি প্লাস আমি। সিস্টেমটা দেখো, CaF2 এর বেলায় কি হইতেছে, আগে হাসিস না পোলাপান, হাসিস না। CaF2, তাহলে ক্যালসিয়াম হচ্ছে M, ফ্লোরিন হচ্ছে N, তাহলে এখানে তুমির মান কত? তুমির মান 1, আমির মান কত? আমির মান হচ্ছে 2। দেখিস 1 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে এটা। ঠিক আছে, 1 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। দেখ, KSP সমান তোমার উপরে তুমি, আমার উপরে আমি, তোমার উপরে তুমি, S এর উপরে তুমি প্লাস আমি। দেখো 4S কিউব। এসব ভাঙাভাঙির কোনো ঝামেলা আছে? আরো দেখ Al2O3, Al2O3, এখানে তুমির মান কত? তুমির মান 2, আমির মান হচ্ছে কত? 3, তাই না? এসব ভাঙাভাঙি ঝামেলা আছে? 2L3 প্লাস 3L2 প্লাস। ঠিক আছে, ফাইন। তাইলে KSP সমান তোমার উপরে তুমি, আমার উপরে আমি, S এর উপরে তুমি প্লাস আমি, তাইলে 108 S to the power 5। হইছে না? এইসব ভাঙাভাঙির কোনো ঝামেলা আছে? এসব ভাঙাভাঙির কোনো ঝামেলা নাই।
ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ট্রিক্স। হ্যাঁ, এর নাম হচ্ছে আস্তাগফিরুল্লাহ ট্রিক্স। এবার আসো SiOH4 পরীক্ষা আসার মতো এগুলো, ঠিক আছে। তুমির মান 1, আমির মান 4, তাহলে তোমার উপরে তুমি, আমার উপরে আমি, এস এর উপরে তুমি প্লাস আমি, তাহলে দেখো 256 S⁵ ঠিক আছে। দেখো কত সহজে কিন্তু এগুলো আমরা করে ফেলতে পারতাছি, তাই না? দেখো এইসব কিছু তো লাগতেছে না, আর এই যে এখানে যা যা শিখাইলাম এগুলো কিছু লাগতেছে? এই যে ভাঙাভাঙির এসব ঝামেলা আছে, ভাঙাভাঙির কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই, দেখবা খুব সহজে 3-4 সেকেন্ডে পেরে যাবা। দ্রাব্যতা থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আস্তাগফিরুল্লাহ টেকনিক দিয়ে আমরা এগুলো করে ফেলতে পারবো, ঠিক আছে? ওকে, রেকর্ড রাখা যাবে না। তোমার উপরে তুমি, আমার উপরে আমি, এস এর উপরে তুমি প্লাস আমি। টেকনিকটা কেমন লেগেছে বলো, এবং পুরোটা বুঝতে পেরেছো কিনা? এটা কি অ্যাপ্লাই করতে পারবা? ফাইন, বলে সেই আস্তাগফিরুল্লাহ ট্রিক্স। এটা আস্তাগফিরুল্লাহ ট্রিক্স, কিন্তু আশা করছি খুব দারুণ মনে থাকবে এটা। দ্রাব্যতা নিয়ে তোমরা অনেকেই প্যারা খাও, দ্রাব্যতার গুণফল নিয়ে প্যারার দিন শেষ। আস্তাগফিরুল্লাহ ট্রিক্স এর বাংলাদেশ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, বুঝছি। তো এই হচ্ছে এসটা হচ্ছে, দেখো তো এই হচ্ছে আমাদের গুণগত রসায়ন। আমরা এবার মৌলের পর্যাবৃত্ত ধর্ম শুরু করব। তো আশা করছি চ্যাপ্টারটা বেশ ভালো মতো বুঝতে পেরেছো। এবার মৌলের পর্যাবৃত্ত ধর্ম, ঠিক আছে? তোমাদের সাথে আজকে শেষ ক্লাস, আশা করছি আর দেখা হবে না তোমাদের সাথে। তোমরা ক্লাস চাও না, ক্লাস ভালো লাগে না, তাই চাও নাই, এই জন্য ক্লাস নেইও না, মাঝে মধ্যে 2-1 দিন দেখা হয়, ঠিক আছে? সো এই চ্যাপ্টারটা আমরা একটু ঝটপট আগাবো। এই চ্যাপ্টারটা বেশ সহজ, হ্যাঁ, এই চ্যাপ্টারটা বেশ সহজ। ওকে, তবে মজা যাই করি না কেন, চ্যাপ্টারটা দেখবা বেশ সহজভাবে তোমাদের কাছে বুঝাই ফেলার চেষ্টা করলাম, এবং আশা করছি এখান থেকে তোমরা এবার এগ্রিতে প্রশ্ন কমন পাবে। কোশ্চেন দেখলে আমার কথা মনে পড়বে, দেখো এর মধ্য থেকেই কোশ্চেন আসবে, ঠিক আছে? ফাইন। তো মৌলের পর্যাবৃত্ত ধর্ম চ্যাপ্টারটা আমরা একটু শানে নজরুল দেখে নেই। এখানে কি কি বাদ দিব আমরা? প্রথমে বাদ দিব এটা না, ব্লক বাদ দেওয়ার দরকার নাই। হ্যাঁ, সিগমা পাই বন্ধন পোলারন ফাজারের নীতি আসলে বাদ দেওয়া যাবে না, এইটা বাদ দিতে পারো। অক্সাইড সংকেত নামকরণ বাদ দিতে পারো, বাকিগুলো আসলে বাদ দেওয়ার ওয়ে নাই। ব্লক বাদ দিতে পারো, শুধু মনে রাখবা এস এ 14টা, পিতে 36টা, ডিতে 41টা, এফ এ 27টা, শুধু এইটুকু মনে রাখলেই চলবে, ঠিক আছে? বাকি ব্লকের জিনিসপত্রগুলো বাদ দিতে পারো, আর অবস্থান্তর মৌল সম্পর্কে একটু আইডিয়া নিতে পারো। সো দেখো এই যে আয়নীকরণ শক্তি মানে মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে এই যে এই দুইটা, সব থেকে বেশি প্রশ্ন এখান থেকে আসবে। সংকরায়ন থেকে সব থেকে বেশি প্রশ্ন আসার চান্স বেশি। সো এই তিনটা টপিক এই চ্যাপ্টারে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 3 নাম্বার, 4 নাম্বার এবং 7 নাম্বার, এই তিনটা টপিকই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং এখান থেকেই প্রশ্ন সব থেকে বেশি আসবে, ঠিক আছে? ওকে, ক্লাস নিতে হবে প্লিজ, এখানে বলে লাভ নাই, গ্রুপ একদম পাড়ায় ভরায় ফেলবা, ঠিক আছে? ফাইন, আপনার ভিডিও এক্সপোজ করে দিব। যে চাইবে সে আস্তাগফিরুল্লাহ পছন্দ করে, তাই তন্ময় মাইর দিব কিন্তু। এবার আসো, এবার কোনো কথা না, পুরো ক্লাসে মনোযোগ, একটা একটা করে প্রশ্ন লিখবো আর সাথে সাথে সলভ করে ফেলবো। প্রথম প্রশ্ন, ইথিলিন অণুতে সংকরিত এবং অসংকরিত অরবিটাল দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত? সংকরিত আর অসংকরিত অরবিটালের মধ্যে মান কত? দেখো ইথিন বা ইথিলিন, ইথিন বা ইথিলিন, এখানে যেটা হয় এদের সংকরণ হচ্ছে sp2। সারা জীবন মনে রাখবা, যখন বৃদ্ধ হয়ে যাবা তখনও মনে রাখবা। কার্বন কার্বন একক বন্ধন sp3, দ্বিবন্ধন হচ্ছে sp2, কার্বন কার্বন ট্রিপল বন্ড মানে হচ্ছে sp, ঠিক আছে? এটা ট্রিপল বন্ড না, এটা হচ্ছে ডাবল বন্ড, ইথিলিন sp2। এখানে একটা অসংকরিত কার্বন থাকে। কার্বনের যে 4টা ইলেকট্রন, তার মধ্যে একটা অসংকরিত অবস্থায় থাকে। সে অসংকরিত এবং সংকরিত কার্বনের মধ্যে বন্ধন হচ্ছে 90 ডিগ্রি, আর সংকরিত কার্বন নিজেদের মধ্যে বন্ধন হচ্ছে 180 ডিগ্রি। মাথায় রাখবা,
অসংকরিত সংকরিত কার্বনের মধ্যে বন্ধন কোণ কত 90 ডিগ্রি, আর সংকরিত অরবিটাল গুলোর মধ্যে বন্ধন কোণ কত 120 ডিগ্রি, সরি 120 ডিগ্রি, ঠিক আছে, সরি 180 ডিগ্রি, সংকরিত অরবিটাল গুলোর মধ্যে 180 ডিগ্রি, ঠিক আছে। এই যে 180 ডিগ্রি সংকরিত গুলোর মধ্যে, সংকরিত এবং অসংকরিত অরবিটালগুলোর মধ্যে মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তাহলে আমাদের উত্তর কত 90 ডিগ্রি, ঠিক আছে। এরকম প্রশ্ন কিন্তু এসপি সংকরণের ক্ষেত্রেও আসতে পারে, ঠিক আছে, এসপি সংকরণের ক্ষেত্রেও আসতে পারে। কোন গ্রুপে বলবা? বায়োলজিক্যাল আর্টসে বলবা। ফাইন। কোনটি ডাইপোল মোমেন্ট শূন্য? ডাইপোল মোমেন্ট শূন্য। জিনিসটা কেমনে বের করে দেখো, ডাইপোল মোমেন্ট কেমনে বের করে, CF F F F CH F2 CH F CH to F2 হবে, অ্যাকচুয়ালি CH to F2 হবে। ফাইন। আর কি আছে? CH to F3, এটা ভুল সংকেত, তাইলে CH to F এটা হইতে পারে না, CH3F এটা হইতে পারে, হ্যাঁ ওইটাই CH3F CHHF। এখানে ডাইপোল মোমেন্ট শূন্যর কনসেপ্টটা দেখো, ফ্লোরিন তড়িৎ ঋণাত্মকতা 4.0, ইলেকট্রন নিজের দিকে টেনে নিবে, এই দুটার ভেক্টর যোগফল 0, নিজের দিকে টেনে নিবে, এই দুটার ভেক্টর যোগফল 0। সো লব্ধি যখন শূন্য হয় তখন ডাইপোল মোমেন্টের ভ্যালু 0 হয়। যেমন দেখো এইটা এবং এটা +5, এটা -5, যোগফল কত 0, এটা +5, এটা -5, ভেক্টর যোগফল কত 0। তার মানে CF4 এর লব্ধি বা ডাইপোল মোমেন্ট 0। বাকিগুলোতে কেন হয় না? কারণ দেখো এইটার তড়িৎ ঋণাত্মকতা যত, এখানে আবার ইলেকট্রন টানে কিন্তু কার্বন, কারণ কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। এখানে ইলেকট্রন টানে কার্বন, এখানে ইলেকট্রন টানে ফ্লোরিন, তাহলে এইটা আর এইটার ডাইপোল মোমেন্ট 0 না, এইটা আর এইটার ডাইপোল মোমেন্ট 0 না, ঠিক আছে। সো ডাইপোল মোমেন্ট 0 হওয়ার জন্য মনে রাখবা কেন্দ্রীয় পরমাণুর সাথে একই ধরনের অ্যাটম চারপাশে থাকতে হবে। কেন্দ্রীয় পরমাণুর সাথে যে সারাউন্ডিংস অ্যাটমস আছে সবগুলো একই থাকতে হবে, ঠিক আছে। যেমন দেখো CCl4, তাহলে কার্বন, ক্লোরিন 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 ক্লোরিন, তখন কি হয়? এই যে এদিকে টানতেছে এদিকে টানতেছে, এদিকে টানতেছে এদিকে টানতেছে, তড়িৎ ঋণাত্মকতার কনসেপ্ট। যখন ভেক্টর লব্ধি 0 হয়, তড়িৎ ঋণাত্মকতা অ্যাপ্লাই করবা। এদিকে কেন টানবে? কারণ কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5, ক্লোরিনের 3.0, তাহলে এদিকে টানবে। এখানে কি হইছে? কার্বনের 2.5, ফ্লোরিনের 4.0, এই জন্য বাইরের দিকে টানতেছে, ঠিক আছে। এই জন্য ডাইপোল মোমেন্ট 0 হয়, ঠিক আছে। ফাইন। এই তো বুঝে গিয়েছো, গাধার দল বুঝে গিয়েছে পটাশিয়াম মৌলটি কোন গ্রুপের অন্তর্ভুক্ত। এই প্রশ্নটা কেন করছে, কেন? শেষাশেষিতে কিন্তু লাভই হয়েছে লাইফে, তাই না? হাই লিনাকে রুবি একদম সেচে ফেলে দিয়েছে, শেষাশেষিতে কিন্তু লাভই হয়েছে। এরা কারা? এরা কারা? কোত্থেকে এলো এরা? এরা হচ্ছে সবাই খাট ধাতু, তাই না? তারপর বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। এরা সবাই হচ্ছে মৃৎখাট ধাতু। এরা সবাই কি? মৃৎখাট ধাতু, তাই না? ফাইন। তো দেখো তোমাদের মেহফুজ ভাই আবারও এসেছে এখানে আমাদের সাথে। শুরুতে যতজন ছিল ঠিক এখনো ঠিক ততজন শিক্ষার্থী আমাদের সাথে ক্লাসে আছে, তার মানে তোমাদেরকে দিয়ে হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, নালিশ দিস না ভাই, যে 18+ এর নালিশ দিছে অলরেডি, তন্ময় নালিশ দিছে। ওকে ফাইন। তো দেখো এই যে ছোটবেলা থেকে আমরা যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখি বলেছি, আমরা এখন সবাই ভদ্র হয়ে যাবো। মেহফুজ ভাই আসছে কিন্তু, হ্যাঁ আমরা এখন কোনো কথা বলবো না। লিনাকে রুবি ছেঁচে ফেলেছে, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, ঠিক আছে। বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো আপু? তো বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, এইটা হচ্ছে সব হচ্ছে মৃৎখাট ধাতু, ঠিক আছে ভাইয়া? ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই ভাইয়া। NH4+ আয়নে নাইট্রোজেন, হাইড্রোজেন এবং হাইড্রোজেনের বন্ধন কোণের মান কত? ঠিক আছে ভাইয়া। তাহলে অ্যামোনিয়াম
আগে আমাদের সংকরায়নটা কত সেটা আমরা একটু বের করে ফেলি। সংকরায়নের মান যদি s চিন্তা করি তাহলে হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। তাহলে সংকরণ বের করার জন্য টেকনিকটা হচ্ছে, এখানে ভিটা হচ্ছে কেন্দ্রীয় মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন, এম হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা। তোমরা কেউ গাধা না, তোমরা সবাই বুদ্ধিমান, ঠিক আছে ভাইয়া। সিটা হচ্ছে ক্যাটায়নের চার্জ, আর এটা হচ্ছে অ্যানায়নের চার্জ, ঠিক আছে। তো এবার আসো আমরা এবার এটা সলভ করব, ঠিক আছে। ওকে, এবার দেখো হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। ওকে, হাফ ইন্টু ভি প্লাস এ মাইনাস সি প্লাস এ। তো দেখো হাফ, ভিটা কি দেখো কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন, তাহলে 2s2p3, তার মানে 5টা ইলেকট্রন আছে। এম হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, হাইড্রোজেনের যোজনী 1, তাহলে 4। সূত্রের মাইনাস ক্যাটায়নের চার্জ হচ্ছে 1, সূত্রের প্লাস অ্যানায়নের চার্জ হচ্ছে 0, তাহলে 5 আর 4 9 8, তার মানে 4 হলে হয় sp3। আর sp3 যদি হয় NH4+ আয়নে কোনো লন পেয়ার ইলেকট্রন নাই, যেহেতু লন পেয়ার ইলেকট্রন নাই তাই 109.5 ডিগ্রি হচ্ছে sp3 সংকরণের ক্ষেত্রে। sp3 সংকরণের ক্ষেত্রে 109.5 ডিগ্রি হচ্ছে বন্ধন কোণের ভ্যালু, ঠিক আছে। তাহলে 109.5 ডিগ্রি হচ্ছে বন্ধন কোণের ভ্যালু, ঠিক আছে। এগুলো একটু মাথায় রাখতে হবে, তোমাদের সবাইকে এগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। ফাইন। এর ভাইয়ার ভিডিও কি করবে, হুমকে দিতাছস না, হুমকে দিতেছে বলাবান সব 109.5 ডিগ্রি সব কিন্তু কমেন্ট বক্সে হুমকে দিতেছে, কিন্তু ভয় পেয়ে যাব, ভয়ে ক্লাস দিচ্ছে, এখন কাঁপতে ক্লাস নিব। ওকে, ভয়ে ক্লাস নিব, পোলাপান তোরা ফাঁকিবাজ আসছ রে। ওকে ফাইন, শুধু চরিত্র রসায়ন লাগবে, আর কোনো ক্লাস লাগবে না, আমার ক্লাস তোরা পছন্দ করছ না। বেনজিনের সিগমা বন্ধন কয়টা? বেনজিনের সিগমা বন্ধন 6 কণা, 1 2 3 4 5। সিগমা বন্ধন আর পাই বন্ধন যখনই চাইবে সাথে সাথে ড্র করে ফেলবা, হ্যাঁ ড্র করে ফেলবা। 1 2 3 4 5 6, ঠিক আছে। 6টা সিগমা বন্ধন, একটা পাই, দুইটা পাই, তিনটা পাই, আমার পাই তো দরকার নাই। এবার সবার সাথে একটা করে কি আছে? হাইড্রোজেন আছে, সবার সাথে একটা করে হাইড্রোজেন আছে, তাই না? তাহলে দেখো এবার কাউন্ট করে ফেলো, সিগমা বন্ধন টোটাল কয়টা হইছে? দেখো ভেতরের গুলো আগে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা। তাহলে টোটাল 12টা হচ্ছে সিগমা বন্ধন এবং 3টা আছে হচ্ছে পাই। এবং তোমরা জানো সিগমা বন্ধন পাই বন্ধনের কনসেপ্ট হচ্ছে, একটা একক বন্ধন মানে হচ্ছে একটা সিগমা বন্ধন, একটা দ্বিবন্ধন মানে হচ্ছে একটা সিগমা একটা পাই, একটা ট্রিপল বন্ড মানে হচ্ছে একটা সিগমা দুইটা পাই। পাশাপাশি অতিক্রমণ করলে হয় পাই এবং সামনাসামনি অতিক্রমণ করলে হয় সিগমা। কখনো কখনো কোন একটা যৌগ দিয়ে তোমাদেরকে বলবে এর মধ্যে কতগুলো সিগমা বন্ধন আছে, কতগুলো পাই বন্ধন আছে, ঠিক আছে। কতগুলো সিগমা বন্ধন আছে, কতগুলো পাই বন্ধন আছে। পাই পোলাপান অ্যান্সার করো। আর যারা ক্লাস থেকে বের হয়ে যাবি তারা কিন্তু কেউ চকলেট পাবি না, কেউ কিন্তু তেলাপোকার বিরিয়ানি পাবি না। ওকে ফাইন, ঘুমে এসে যাবা না। তোদের সাথে আজকে কিন্তু শেষ ক্লাস, হ্যাঁ তোদের সাথে আজকে কিন্তু শেষ ক্লাস, এরপর দেখা নাও হইতে পারে। ভালোভাবে পরীক্ষা দিস, ভালো থাকিস তোরা, ভুলে যাস না। নিচের কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি? ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি? বাম থেকে ডানে গেলে মাথায় রাখবা, ইলেকট্রন আসক্তি মানে মাদক আসক্তি। অ্যাকচুয়ালি বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে কমে। তাহলে দেখো কারা কারা আছে এখানে, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিচে হচ্ছে ক্লোরিন। এবার বাম থেকে ডানের দিকে গেলে বাড়ে, তাইলে ফ্লোরিন সবার ডানে, কিন্তু ফ্লোরিন ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির ক্রম হচ্ছে এটা, ফ্লোরিন ক্লোরিন বেশি। এবং এটা একটা ব্যতিক্রম ঘটনা যে ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের কম হওয়ার কথা, কিন্তু বেশি হয় কেন? এটা কিন্তু রিটেন টেস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রায় প্রতি বছরই সাজেশনে দেওয়া হয়।
তিনটা কারণে হয়। ক্লোরিনের আকার বড়, ঠিক আছে, ক্লোরিনের আকার বড়। না ক্লাস ঠিক আছে তো? আই হাই, ক্লাসকে আটকে গেছিল, এখন ঠিক আছে? আটকে গেছে কারো? হ্যাঁ আটকে গেছিল, এখন ঠিক আছে আশা করছি। আবার একটু বুঝান, এখন ঠিক আছে? আহা, ক্লাস থেকে 100টা বদমাইশ চলে গেছে ক্লাস থেকে। এখন ঠিক আছে না? এখন ঠিক আছে না? ওকে, এখন কি ঠিক আছে না? ওকে, হ্যাঁ ঠিক আছে তো মনে হচ্ছে। জি জি হ্যাঁ পারফেক্ট এখন। ওকে ফাইন ফাইন ফাইন, কোনো কথা না, কোনো কথা না বাচ্চারা, কোনো কথা না। কথা বললে কিন্তু চকলেট পাবা না, কথা বললেই কিন্তু চকলেট পাবা না। ওকে ফাইন। তো এই যে দেখো, যেটা বলছিলাম যে নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন বাম থেকে ডানের দিকে গেলে, বাম থেকে ডানের দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকে। এখন বাম থেকে ডানে যদি ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকে তাহলে ফ্লোরিনের বেশি হওয়ার কথা, উপর থেকে নিচের দিকে গেলে যেহেতু কমে। কিন্তু ব্যতিক্রম হচ্ছে ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি, এবং আমি ভ্যালুটাও লিখে দিয়েছি এখানে। ভ্যালুটাও দেখো এখানে লিখে দিয়েছি যে ফ্লোরিনের ক্ষেত্রে -328 এবং ক্লোরিনের ক্ষেত্রে -348। ভ্যালুটা মুখস্থ করতে হবে না, কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্স থেকে মাঝে মধ্যে প্রশ্ন হয়, খুব ইম্পর্টেন্ট। কিন্তু কেন হয়? এটা তো এমন হওয়ার কথা যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন উপর থেকে নিচের দিকে গেলে কমতে থাকে, কিন্তু এখানে যেটা হয় হঠাৎ করে ব্যতিক্রম হয়, এখানে ফ্লোরিন এখানে ক্লোরিন। কেন হয়? তিনটা কারণে হয়। ফ্লোরিনের আকার ছোট, ক্লোরিনের ইন্টার ইলেকট্রনিক রিপাল, ফ্লোরিনের আকার ছোট, ফ্লোরিনের ইন্টার ইলেকট্রনিক রিপালশন বা অভ্যন্তরীণ ইলেকট্রনের বিকর্ষণ বেশি, আর ফ্লোরিনের ঘনত্ব বেশি। এই জন্য ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের কম, ক্লোরিনের বেশি। ওকে ফাইন, পরের কোশ্চেনে চলে যাব। কোনটি sp3 হাইব্রিডাইজেশন বিদ্যমান? sp3 হাইব্রিডাইজেশন বিদ্যমান। NH4+ হবে অ্যাকচুয়ালি এখানে, হ্যাঁ NH4+ হবে। সো কিছুক্ষণ আগে এটা আমরা সলভ করে আসলাম। NH4+, BF3 তে sp2, C2H2 তে sp2, হ্যাঁ তারপর এই CN বের করে নিতে হবে আমাদের। সো এই তো, ওকে ডি 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 ফাইন, খুবই সহজ প্রশ্ন। পরের কোশ্চেন, নিচের কোনটিতে হাইড্রোজেন বন্ধনী আছে? হাইড্রোজেন বন্ধনীর ক্ষেত্রে শর্ত হচ্ছে হাইড্রোজেন থাকবে এবং ফন থাকবে, হ্যাঁ এটা মনে রাখতে পারো। তাইলে HF, H2O, NH3, CH3, COOH, এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে। তাহলে এদের মধ্যে কে আছে? NH3 আছে, দাগায় দে দ্রুত। ঠিক আছে, যখনই পরীক্ষা হলে এরকম পেয়ে যাবার সাথে সাথে 1-2 সেকেন্ডের মধ্যে দাগায় ফেলবা, ঝাপাই পড়বা এভাবে। হ্যাঁ এই স্ট্রেস লিখছে একটা দিমু, এই স্ট্রেস লিখছে কে? ইতি লিখছে এই স্ট্রেস, সারাদিন ক্লাস করে পোলাপার থাপ্পায়া। ওকে ফাইন, ঠিক আছে মজা করছি। ইতি বুঝতে পেরেছো তুমি যে এগুলো থাকবে। ওকে ওকে ঠিক আছে, আশা করছি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। হাইড্রোজেন দেখে স্ট্রেস হবে না, আরে না স্ট্রেস তো হবে না, কারণ তোমার পোলার কম্পাউন্ডও হইতে হবে। ঠিক আছে, পোলার কম্পাউন্ড হইতে হবে, H2S তো পোলার না। তোমরা একাডেমিকে একটা প্রশ্ন পড়তা মনে আছে যে H2O তরল হলেও H2S গ্যাসীয় কেন? কারণ H2S এর মধ্যে হাইড্রোজেন বন্ধন নাই, H2S এর মধ্যে পোলারিটি নাই। ঠিক আছে ফাইন, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ফাইন, পরের কোশ্চেন, কোন যৌগটি জলীয় দ্রবণে সবথেকে সহজে আদ্র বিশ্লেষিত হয়? দেখো CCl4 আদ্র বিশ্লেষিত হয় না, শীত হয় না, কিন্তু SiCl4 আদ্র বিশ্লেষিত হয় কেন? আদ্র বিশ্লেষিত হয় কেন? মাহফুজ ভাই কি চলে গেছে না? চলে গেছে না? এবার তাহলে আবার মজা করবো আমরা ক্লাসে। ঠিক আছে, চুপি 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 চুপি। মাহফুজ ভাই চলে গেছে না? ফাইন,
দেখো পোলাপান গাধারা, দেখো CCl4 SiCl4, আর ভাইয়া আপু বলবো না, এখন থেকে গাধা আর গাধিনী, CCl4 আর SiCl4। CCl4 এ এই যে কার্বন ORS2 2s2 2p2, আর সিলিকনের ক্ষেত্রে ORS2 2s2 2p6 3s2 3p2। এই যে 3 নাম্বার যে অরবিটাল, এখানে ফাঁকা ডি অরবিটাল আছে, এখানে ফাঁকা ডি অরবিটাল আছে, হ্যাঁ, আর এখানে ফাঁকা ডি নাই, এই জন্য CCl4 বিশ্লেষিত হইতে পারে না। আর SiCl4 আরে অশান্ত মন্তরে কিন্তু দিব একটা বার মেনশন দিতাছস বেটা, তোরে তেলা পোকা খাওয়াবো আমি শিওর। সো বলে এই যে আসল রূপ বের হয়ে গেছে। তাহলে দেখো ফাঁকা ডি অরবিটাল থাকলে যেটা হয়, উত্তেজিত অবস্থায় ফাঁকা ডি অরবিটালের অরবিটাল উন্নীত হয়ে যায়, তখন সে পানির সাথে নতুন একটা বন্ধন গঠন করে ফেলে, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে ফেলে। এটা রিটেন টেস্টে মনে হয় একাডেমিকে পড়ার কথা, গতে টেস্ট পেপারে, তখন সিলিসিক অ্যাসিড তৈরি করে ফেলে, ঠিক আছে, তখন SiOH তৈরি করে ফেলে, SiOH তৈরি করে ফেলে পানির সাথে বিক্রিয়া করে, ঠিক আছে, যেটা কার্বন পারে না। কনসেপ্ট একটাই, ফাঁকা ডি অরবিটাল থাকা আর ফাঁকা ডি অরবিটাল না থাকা। বুঝতে পারছস বেটা? আম্মু ক্লাস শুনতেছে আর হাসতেছে, পিলা গ্লোবোসা। আন্টিরে বইলো যে ভাইয়া আসলে মজা করছে, হ্যাঁ, এখন থেকে মন খারাপ করে ক্লাস নিব, আর একদম হাসবো না, মন খারাপ করে ক্লাস নিব। তোরা 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 ভালো না, SiCl4 ভালো না, এখন থেকে মন খারাপ করে ক্লাস নিব। ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কোনটি? ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত, ম্যাগনেসিয়াম ফসফেট হচ্ছে PO4, ম্যাগনেসিয়াম আর ফসফেট, ফসফেটের যোজনী হচ্ছে 3, ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2, তাহলে যোজনী তো এরকম করে এক্সচেঞ্জ হয়, তাহলে ম্যাগনেসিয়ামেরটা ফসফেটরে দে আর ফসফেটেরটা ম্যাগনেসিয়াম রে দে, হয়ে গেছে। মন খারাপ করে পড়াবো। Mg3PO4 2, তাহলে ম্যাগনেসিয়াম ফসফেটের যোজনী হচ্ছে, সংকেত হচ্ছে এটা। ম্যাগনেসিয়াম এবং ফসফেট সবার যোজনী কিন্তু মুখস্থ করতে হবে, হ্যাঁ, ম্যাগনেসিয়াম আর ফসফেট সবার যোজনী মুখস্থ করতে হবে, ওকে। তাহলে Mg3PO4 2 এইটা হচ্ছে উত্তর, ম্যাগনেসিয়াম ফসফেট। শুধু এটাই না, যে কোনো যৌগের সংকেত কিন্তু এভাবে পরীক্ষায় দিতে পারে। পরীক্ষা আসলে কি করব, দুজনের যোজনী জানবো। সংকেতের ক্ষেত্রে শর্ত হইতেছে দুজনের যোজনী জানতে হবে, ঠিক আছে, যোজনী জানতে হবে। যোজনী জানার পরে এইভাবে এক্সচেঞ্জ করে ফেলবো, ঠিক আছে, যোজনী জেনে এইভাবে এক্সচেঞ্জ করে ফেলবো আমরা। ও হাসা যাবে না তো, মন খারাপ করে থাকতে হবে। কোন যৌগটি সব থেকে কম তাপমাত্রায় বিয়োজিত হবে? কম তাপমাত্রায় বিয়োজিত হবে সেটা হচ্ছে ক্যাটায়নের আকার যত ছোট হবে, ক্যাটায়নের আকার যত ছোট তত পোলারন বেশি। কে বলেছে? ফাজান আব্বা বলেছে। তত পোলারায়ন বেশি হবে, তত কম তাপমাত্রায় বিয়োজিত হবে। তাইলে ক্যাটায়নের আকার যত ছোট হবে তত পোলারন বেশি হবে, তত কম তাপমাত্রায় বিয়োজিত হবে। তাইলে কে কে আছো বাবা? Na প্লাস, পটাশিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 2 প্লাস। বেরিয়াম 2 প্লাস। এদের মধ্যে সব থেকে ছোট কে? সব থেকে বড় হচ্ছে বেরিয়াম 2 প্লাস, তারপরে একটু ছোট কে, তারপর একটু ছোট পটাশিয়াম প্লাস। সোডিয়াম প্লাস আর ম্যাগনেসিয়াম 2 প্লাস এর মধ্যে ছোট কে? সোডিয়াম প্লাস আর ও থুক্কু হেসে দিছি, হাসা যাবে না। পটাশিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস আর সোডিয়াম প্লাস এর মধ্যে কে সব থেকে ছোট? সোডিয়াম প্লাস আর ম্যাগনেসিয়াম 2 প্লাস এর মধ্যে ম্যাগনেসিয়াম 2 প্লাস সব থেকে ছোট। এই ম্যাগনেসিয়াম 2 প্লাস, হ্যাঁ উল্টো সাইন দিচ্ছি কেন? এগুলো উল্টো হয়ে গেছে, উল্টো। ম্যাগনেসিয়াম 2 প্লাস সব থেকে ছোট, এরপর একটু বড় Na প্লাস, এরপর একটু বড় পটাশিয়াম প্লাস, বেরিলিয়াম 2 প্লাস। এটা ভুল।
তাহলে সব থেকে ছোট হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, ঠিক আছে। ম্যাগনেসিয়াম কার্বনেট হচ্ছে সব থেকে কম তাপমাত্রায় বিয়োজিত হবে। ফাইন, পরের কোশ্চেন, কোন যৌগটি sp3d সংকরিত? sp3d সংকরিত, সবগুলো সংকরণ বের করে ফেলো, তাইলেই হয়ে যাবে PCl3। তাহলে হাফ ফসফরাসের সর্ববিস্ত স্তরে 5টা, একযোজি পরমাণু 3টা, তাহলে 5 আর 3 8, তাইলে sp3 হাফ ফসফরাসের 5টা প্লাস 5, তাহলে 10, 10 এর অর্ধেক 5, 5 হইলে sp3d হয়ে গেছে। CCl4 হাফ কার্বনের সর্ববিস্ত স্তরে 4টা ইলেকট্রন প্লাস 4, তাইলে হবে sp3। জেননের সর্ববিস্ত স্তরে 8টা ইলেকট্রন, 8 6 14, 14 এর অর্ধেক হচ্ছে 7, তাহলে sp3d3, তাহলে sp3d হচ্ছে PCl5। আমাদের উত্তর হচ্ছে PCl5। বলো ঠিক কিনা? মেহফুজ খালি ঝাড়ে, উনি তো খালি মারে। কি হয়েছে? মেহফুজ খালি ঝাড়ে, উনি তো খালি মারে। ওকে ফাইন, আশা করছি তোমরা এই ধরনের প্রশ্নগুলো অ্যান্সার করতে পারছো। অস্কার প্রদান করা হোক। ঠিক আছে, সংকরণের ক্ষেত্রে আমাদের ফর্মুলা কিন্তু ওই একটাই, হাফ v প্লাস m মাইনাস c প্লাস a। সত্যি সত্যি তোদের সাথে কিন্তু আর কখনোই দেখা হবে না সংকরিত অরবিটাল হাফ v প্লাস m মাইনাস c প্লাস a। আরেকটা ফর্মুলা আছে, সংকরিত অরবিটাল সমান লন পেয়ার ইলেকট্রন প্লাস সিগমা বন্ধন। এটা সার্বজনীন, এটা সার্বজনীন সূত্র, S = লন পেয়ার ইলেকট্রন প্লাস সিগমা বন্ধন। কার যদি মনে হয় সংকরণের উপরে পিএইচডি করতে চাও, তাইলে ইউটিউবে যে সংকরণ লিখে সার্চ করো, 3 ঘন্টার একটা ক্লাস আছে, 3 ঘন্টার ক্লাসটা করো। ভাইয়া একটু বুগান, ভাইয়া একটু বুগান। আবার আপনি আগে থেকেই ব্যাককেল হিমোগ্লোবিন লিখছে, হিমোগ্লোবিন লিখছে আমি নাকি আগে থেকে ব্যাককেল? মেহফুজ খালি ঝাড়ে, উনি তো খালি হাসে। কি থ্রেট রে বাবা রে বাবা। আবার একটু বুগান, পরের মধ্যে কখনো দেখা হবে না বলছে। ওকে ফাইন, পরের কোশ্চেন, কোনটি পানিতে অদ্রবণীয়? ঠিক আছে, ক্যালসিয়ামের সাথে দেখো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন আছে, তাই না? ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। অ্যানায়নের আকার যত বড় হইতে থাকে, অ্যানায়নের আকার যত বড় হতে থাকে, তার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য তত বাড়তে থাকে। তারপরে বেশি সমযোজী, ফাজারের নীতি অনুযায়ী বেশি সমযোজী, বেশি সমযোজী হলে কি হবে? পানিতে কম দ্রবণীয় হবে, তার মানে পানিতে অনেকটা অদ্রবণীয়, ক্যালসিয়াম আয়োডাইড। ঠিক আছে, কোনো কিছু না পারলে উত্তর হবে সি। ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম, নিচে কিছুক্ষণ আগে কিন্তু তোমাদেরকে বলেছিলাম, ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম হচ্ছে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন। কেউ আবার ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন দিয়ে দিও না, হ্যাঁ, কেউ আবার ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন দিয়ে দিও না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আরেকটা কোশ্চেন ফাঁস করে দিলাম, এইটা পরীক্ষায় আসার মতো কোশ্চেন। যদি এই চ্যাপ্টার থেকে ডাবল কোশ্চেন হয়, তাইলে একটা কোশ্চেন ইলেকট্রন আসক্তির এই ক্রম থেকে থাকবে। দেখো এটা থাকতে পারে, হ্যাঁ। ওকে ফাইন, আর অনেকেই পারছো কোশ্চেনটা, অনেকেই পারছো। আচ্ছা, আমি যে তোমাদেরকে এইভাবে এই স্টাইলে ক্লাস নেই, তোমাদেরকে আসলে আজকে অলমোস্ট প্রায় অনেকগুলো কোশ্চেন তো সলভ করলাম, 50টার উপরে কোশ্চেন সলভ করেছি ব্যাখ্যা সহ। তোমরা বাসায় যে যখন কোশ্চেন সলভ করতে যাও, তখন কি কতদিন তো পরিমাণগত রসায়ন পড়াইলাম, তখন কি পারা যায় আসলে? ক্লাসে ধরো হাসি ঠাট্টা মজা যেটাই করি না কেন, ক্লাসের আউটপুট থাকে এটাই যে ক্লাস থেকে তোমরা কতটুকু নিয়ে যেতে পারছো, তাই না? আশা করছি ক্লাস থেকে তোমরা অনেক ম্যাক্সিমাম জিনিসপত্র বুঝে বুঝে যেতে পারো। বাসায় যখন কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, তখন দেখবা ম্যাক্সিমাম জিনিসপত্র তোমরা সলভ করতে পারবা। হ্যাঁ, আমি তো সেভাবেই পড়ানোর চেষ্টা করি। ধরো দেখে ছোটখাটো মনে হইলেও অলমোস্ট প্রায় 8টা ব্যাচ তো পড়াচ্ছি, মানে অলরেডি প্রায় 8 বছর ধরে পড়াচ্ছি, মানে 8টা ব্যাচকে শেষ করেছি অ্যাডমিশনে পড়ানো। তার মানে এই কোশ্চেনটা ধরো 100 বার সলভ করছি। সো যতই মজা করি, কোশ্চেন যখন সলভ করতে বুঝি তো এবছর কিরকম প্রশ্ন হবে, আগের বছর কিরকম প্রশ্ন হয়েছে, কিভাবে সলভ করলে তোমরা ভালো মতো বুঝতে পারবা, তাই না? তো এই তো আশা করছি তোমরা বাসায় যেয়ে যখন এই চ্যাপ্টারটা খুলবা, এই চ্যাপ্টারে যে কোনো প্রশ্ন তোমরা নিজেরা সলভ করতে পারবা। ঠিক আছে, আর আমাদের কিন্তু আমার বলো, কাব্য ভাইয়ার বলো, রিজভি ভাইয়ার বলো, তারপর রাহাত ভাইয়ার বলো, হোসেন ভাইয়া বলো, মেহফুজ ভাইয়া, সবারই কিন্তু অনেক ব্যস্ততা যাচ্ছে। তো এর মাঝখানে তোমাদের জন্য ক্লাস অ্যারেঞ্জ করে, এটা কিন্তু আমাদের জন্য অনেক টাফ। তোমাদের ক্লাসে ঢোকার আগে একটা ক্লাস শেষ করে আসলাম, আবার কিছুক্ষণ পর ক্লাস নিতে হবে। তো তোমার বাসায় ঠিকঠাক মতো পড়াশোনা করো, দেখো তোমাদের চান্স হয়ে যাবে। শেষ মোমেন্টটা যা যা পড়াচ্ছি এগুলোই পড়ো, চান্স হয়ে যাবে। চান্স পাওয়া কঠিন কিছু না, চান্স পেলে ভুলে যেও না। জানিও চান্স পেলে যে ভাইয়া চান্স হয়েছে, হ্যাঁ, ভুলে যেও না। সম্ভব হলে
তোমার শেখা জ্ঞান বাকিদেরকে বিলিয়ে দিও, আর শেষ মোমেন্টে ম্যাক্সিমাম টাইমটা পড়াশোনা করো, মানে গ্যাপ দিও না, হ্যাঁ, মানে ম্যাক্সিমাম টাইমটা পড়াশোনা করো। ক্লাস শেষ হয়নি এখনো, ওকে। নিচে কোনটি NaCl এর গলনাঙ্ক? NaCl এর গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেন্টিগ্রেড, আর স্ফুটনাঙ্ক হচ্ছে 1465 ডিগ্রি সেন্টিগ্রেড। মাঝে মধ্যে এরকম প্রশ্ন হয়, 801 ডিগ্রি সেন্টিগ্রেড এবং স্ফুটনাঙ্ক 1465 ডিগ্রি সেন্টিগ্রেড, একটু মুখস্থ রাখতে পারো। কোনটি তীব্র ক্ষারধর্মী অক্সাইড? তোমরা মাথায় রাখতে পারো, অ স্বরে অতে অজগরটি আসছে তেড়ে, স্বরে আতে আমটি আমি খাবো পেড়ে। অধাতুর অক্সাইড, সবাই তাই ভাবছে যে আমি অজগরটি আসছে তেড়ে লিখবো। অম্লধর্মী, তাহলে অ মানে হচ্ছে অজগরটি আসছে তেড়ে, তাহলে অধাতুর অক্সাইড সমূহ অম্লধর্মী। ঠিক আছে, অ অ অ অধাতুর অক্সাইড সমূহ অম্লধর্মী। তাইলে ধাতব অক্সাইড সমূহ কি হবে বলতো? ধাতব অক্সাইড সমূহ ক্ষারধর্মী। এই যে অধাতু, যা বেটা তুই অম্লধর্মী, এই যে অধাতু, যা বেটা তুই অম্লধর্মী। এই যে ধাতু, এই যে দুইটা ধাতু, তীব্র কোনটা? ঠিক আছে, ম্যাগনেসিয়াম আর সোডিয়ামের মধ্যে বাম থেকে ডানের দিকে যত যেতে থাকবো তত ধাতব ধর্ম কমতে থাকবে। তাহলে যত বামে তত ধাতু তত তীব্র, যত বামে তত ধাতু তত তীব্র। বাম থেকে ডানের দিকে গেলে ধাতব ধর্ম কমতে থাকে, অধাতব ধর্ম বাড়তে থাকে। তাহলে যত বামে তত ধাতব ধর্মের পার্সেন্টেজ বেশি, তত বেশি তীব্র ধাতব বা ক্ষারধর্মী অক্সাইড। ঠিক আছে, বুঝতে পারছস? তাহলে নতুন কি শিখলাম? স্বরে অতে অজগরটি আসছে তেড়ে। ঠিক আছে, এটা শিখলাম নতুন, ফাইন, এটাই মনে রাখিস। এই যে এইসব লাগবো না, ছোটবেলায় যা শিখছো ওটা মনে রাখলেই চলবে। আকারে সব থেকে ছোট, আকারে সবার থেকে ছোট, তাহলে একই পর্যায়ের লিথিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। লিথিয়াম, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, বলে ফেলো তো দেখি, বলে ফেলো তো। ওকে, অতে মেহফুজ ভাইটি আসছে তেড়ে, তাই না? ওকে, কোনটা হবে? বাম থেকে ডানে গেলে আকার সব থেকে ছোট হইতে থাকে, তাইলে এই রসগোল্লা, এইটা হইতেছে তোমাদের মেহফুজ ভাই, হ্যাঁ, এইটা মেহফুজ ভাই। ঠিক আছে, ও হাত ছাড়া আবার হয় কেমনে? এইটা হচ্ছে আকার সব থেকে ছোট, সত্যি কিনা জানি না। কোন যুগে ক্লোরিনের জনসংখ্যা সর্বাধিক? ক্লোরিনের জনসংখ্যা সব থেকে বেশি। চলো ঝটপট, এই ধরনের প্রশ্ন মাঝে মধ্যে পরীক্ষা আসে, ক্লোরিনের জনসংখ্যা সব থেকে বেশি। এই ধরনের প্রশ্ন সলভ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ওকে ওকে, একটু একটু ম্যানেজ করে নাও। হ্যাঁ, এখানে যেটা লিখেছি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা মেইনটেইন করতে পারো তোমরা। আর এখানে ক্লোরিনের মান হচ্ছে +7, এখানে +1 +3 প্লাস, ঠিক আছে? ওকে, অনেক লো, এখনই ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে এখন, ঠিক আছে, তো একটু চালায় নাও, অ্যাডজাস্ট করে নাও আর কি। পরের এমসিকিউ, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? এত কঠিন প্রশ্ন, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? আমার মনে হয় কেউ পারবে না তোমরা। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? আর যে 19 তো হবে না, 19 বাদে যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, ফাইন। অলমোস্ট আমরা ক্লাস শেষের দিকে। ক্ষার ধাতু বলা হয়, ওরে বাবা রে বাবা রে বাবা, এত কঠিন প্রশ্ন। ক্ষার ধাতু বলা হয়, ক্ষার ধাতু বলা হয়, এটা এত কঠিন প্রশ্ন। ক্ষার ধাতু কাদেরকে বলা হয়? গ্রুপ, গ্রুপ দেখো, মৃৎক্ষার ধাতু হচ্ছে 2 নাম্বার গ্রুপ, 1 নাম্বার গ্রুপ 1A নাই তো এখানে, কই 1B না, 1U, এটা কোথা থেকে আসছে? 1B 2A 2B না, 1A হচ্ছে ক্ষার ধাতু বলা হয়ে থাকে, 1A। ঠিক আছে, উত্তর নাই। গ্রুপ 1, সাউন্ড বি লাইক। কোনটিতে তড়িৎযোজী বন্ধন থাকলেও যথেষ্ট সমযোজী বৈশিষ্ট্য আছে? তড়িৎযোজী, এটা সমযোজী, এটা হবে না, এটা পুরোপুরি আয়নিক, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এর মধ্যে তড়িৎযোজী বন্ধন থাকলেও যথেষ্ট সমযোজী বৈশিষ্ট্য আছে।